আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘদিন বাসায় বসে থাকতে থাকতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সবাই ভিডিওগুলো আমার ছাত্রছাত্রী আছেন, যাতে সবাই দেখতে পারে ভিডিওগুলো অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই মিলে আমরা একটু ইন্টারাকশনের মাধ্যমে সবাই মিলে আমরা যাতে এনজয় করতে পারি। আমরা ইংলিশে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশনের এন্টায়ার প্রিপারেশনের জন্য, পরীক্ষার প্রিপারেশনের জন্য যা যা করা দরকার, পরীক্ষার বিশেষ পরীক্ষার জন্য যা যা লাগে, যা যা প্রয়োজন, চেষ্টা করব সেগুলো সামারাইজ করে আপনাদেরকে কনসাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস গেট স্টার্টেড। স্ক্রিন শেয়ার প্রথমে Okay, viewers. So today I'll discuss preposition. Preposition নিয়ে কথা হবে এবং prepositionের চেষ্টা করব prepositionের বিশেষ পরীক্ষায়, আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এসেছে এবং আমরা আসলে কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়ে আমরা আসলে একটা এন্টায়ারলি একটা প্রিপারেশনের চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। So let's get started. প্রথমেই বলে নিচ্ছি, অ্যাকনোলেজমেন্ট গুলো বলে দিচ্ছি। আজকের ক্লাসে আমি যা কিছু বলবো, যা কিছু বলা হবে, আজকের ক্লাসে যা আলোচনা হবে, সেগুলো আসলে যে জায়গাগুলো থেকে, রেফারেন্সিয়াল যে বুকগুলো থেকে আপনাদেরকে ডেলিভার করা হবে, সেই অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয়েছে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 9th এডিশন, ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 4th এডিশন, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার 3rd এডিশন বাই রেমন্ড মার্ফি, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই রেনেন মার্টিন, Practical English Grammar by A.J. Thompson and A.B. Martinet, Clips TOEFL Soho, Oxford Practice Grammar, Oxford University Press by John Easton. So আজকের আলোচনা আমরা যা করব সবকিছু এই সব রেফারেন্সিয়াল বইগুলো থেকে কালেক্ট করা হয়েছে। So let's start. প্রথমে দেখে নেওয়া যাক what we mean by preposition. আমরা আসলে preposition বলতে কি বুঝি সে বিষয়টা প্রথমে দেখে নেওয়া যাক। Preposition means প্রিপোজিশনের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিতে চাই। প্রিপোজিশনের সংজ্ঞাটা হচ্ছে a word or group of words such as in, from, to, out of and on behalf of used before a noun or pronoun to show place, position, time or method. এই সংজ্ঞাটা নেওয়া হয়েছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে। তার মানে অক্সফোর্ড ডিকশনারি বলেছে প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড হতে পারে অথবা গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে, যেমন in, from, to, আউট অফ, এই ধরনের ওয়ার্ডগুলো হতে পারে এবং এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে নাউন অথবা প্রোনাউনের পূর্বে, এবং নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে এরা টু শো প্লেস, পজিশন, এরা প্লেস, পজিশন, টাইম অথবা মেথড বুঝাবে, এটা বলেছে অক্সফোর্ড ডিকশনারি। ক্যামব্রিজ ডিকশনারি যেটা বলেছে সেটা হচ্ছে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড বিফোর আ নাউন ফ্রেজ অর আ প্রোনাউন connecting it to other word. ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। ক্যামব্রিজ ডিকশনারি বলেছে প্রিপোজিশন একটা শব্দ যেটা নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে অথবা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য পার্টসিপ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে দেয়ারফর আমরা যেটা বলতে পারি, কনসাইজ করলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রিপোজিশন ইজ আ পার্টস অফ স্পিচ ইউজড বিফোর আ নাউন অর নাউন ফ্রেজ অর প্রোনাউন to make a connectivity with other parts of speeches in a particular sentence. বাংলায় যদি সহজ কথায় বলি তাহলে প্রিপোজিশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে আমরা প্রিপোজিশন বলবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে একটা কথা পড়ে থাকি, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, এবং প্রিপোজিশন গুলো অবস্থান করে তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে। একটু ধীরে ধীরে বড় হতে হতে আমরা এই সংজ্ঞাটা ভুলে যাই, আমরা আবার মুখস্থ করে ফেলি ইন আর টু অন মানে এগুলো প্রিপোজিশন। এটা কিন্তু মনে রাখা যাবে না। তার মানে হচ্ছে প্রিপোজিশন একটা সেন্টেন্সের দুটা কাজ করে, দুটা ফাংশন তার রয়েছে। একটা হচ্ছে সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, আর একটা হচ্ছে সে অন্যান্য পার্সোনালিটির সাথে কানেকশন স্থাপন করবে। তাহলে যেই প্রিপোজিশন গুলো বাই বার্ড প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে বসেনি এবং অন্যান্য পার্সোনালিটির সাথে কানেকশন করেনি, তাদেরকে আমরা ডেফিনেটলি প্রিপোজিশন বলতে পারবো না। সো এখানে কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার আগে এখানে কিছু কথা আছে, সেগুলো একটু দেখে নিই। হাউএভার, if a preposition is not used before a noun or noun phrase or pronoun, it is called adverb or adverb particle.
তার মানে কোনো প্রিপোজিশন জন্মসূত্রে প্রিপোজিশন, কিন্তু সে যদি কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে ব্যবহৃত না হয় তাহলে তাকে আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল বলবো। আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করছি। প্রথম বাক্যটা দেখেন, ইজ হি ইন দ্য রুম। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ গিভ ইউর ফুল অ্যাটেনশন হিয়ার। ইজ হি ইন দ্য রুম, এই বাক্যটা দেখেন, ইজ হি ইন দ্য রুম। ইন কে এখানে আমরা প্রিপোজিশন বলছি কারণ ইনের পরে একটা নাউন ফ্রেজ রয়েছে, দ্য রুম। কিন্তু এই সেন্টেন্সটা একটু দেখেন, হ্যাজ হি কাম ইন, হ্যাজ হি কাম ইন, এই ইনকে আমরা বলছি অ্যাডভার্ব কারণ এই ইনের পরে কোনো নাউন বা প্রোনাউন অথবা কোনো নাউন ফ্রেজ নেই। তাহলে সোজা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা যে স্বাভাবিকভাবে মনে করি যে ইন অ্যাড টু অন মানেই প্রিপোজিশন, এই কথাটা ঠিক নয়। আমরা মনে রাখবো এগুলা বাই ওয়ার্ড প্রিপোজিশন, বা তাদেরকে প্রিপোজিশন হওয়ার জন্য অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে একটা কানেক্টিভিটি স্থাপন করতে হবে, তাহলেই তাকে আমরা প্রিপোজিশন বলবো। সো এখানে দেখেন আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। একটা এক্সাম্পলে বলা হয়েছে আই হ্যাভ নট সিন হিম সিন্স। এখানে সিন্স এর পরে দেখেন কোনো নাউন বা প্রোনাউন বা কোনো নাউন ফ্রেজ নেই, দ্যাটস ওয়াই এখানে সিন্সকেও আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল বলছি। 38তম প্রিলিমিনারিতে এই ধরনের একটা প্রশ্ন এসেছে, একটু খেয়াল করবেন সবাই। 38তম প্রিলিমিনারি প্রশ্নটা হচ্ছে দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন। এখানে ডাউন শব্দটার পরে দেখেন কোনো নাউন বা প্রোনাউন নেই। ডাউন শব্দটার পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকার কারণে এই ডাউনটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল বলবো। এটা 38 প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। তাহলে ওই কথাটা আমরা আজকে থেকে বলবো না যে ইন, অ্যাট, টু, অন এগুলো দেখলেই চোখ বন্ধ করে আমরা এগুলোকে প্রিপোজিশন বলবো না। মনে রাখবো প্রিপোজিশন হতে হলে তাকে অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হতে হবে, আদারওয়াইজ ওই প্রিপোজিশন গুলোকে আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল বলবো। তার মানে হচ্ছে মানুষকে, একজন মানুষ জন্মগ্রহণ করলেই কিন্তু সে মানুষ হয় না। আমরা অনেক সময় মানুষকেই বলি যে তুই একটা অমানুষ, মানুষকে আমরা বলি তুই একটা অমানুষ। আমরা কিন্তু কোনো এলিফ্যান্টকে বলি না যে তুই তুই এলিফ্যান্ট না, অথবা আমরা কিন্তু কখনো কোনো ডগকে বলি না যে তুমি একটা ডগ না। আমরা মানুষকে মাঝে মাঝে বলি যে তুই মানুষ নয়। তার মানে জন্মগতভাবে যারা প্রিপোজিশন হয়েছে তারাও অনেকটা মানুষের মতো। তাদেরকে, মানুষকে যেরকম কষ্ট করে মানুষ হতে হয়, প্রিপোজিশনকেও কষ্ট করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য পার্টিসিপেন্টসের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। তার হলে আমরা তাদেরকে প্রিপোজিশন বলি। সো এখানে আরো একটা এক্সাম্পল এসেছে আমাদের 40তম প্রিলিতে। এই প্রশ্নটা হচ্ছে তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার টাইম। এই প্রশ্নটায় জানতে চাওয়া হয়েছিল নিচের কোন সেন্টেন্সে ফার্স্ট শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। নিচের কোন সেন্টেন্সে ফার্স্ট শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? কারেক্ট অপশন ছিল এই অপশনটা, তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার টাইম। এখানে হার টাইম একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ থাকার কারণে ফার্স্ট শব্দটাকে আমরা প্রিপোজিশন বলছি। এবার আমরা অ্যাকচুয়াল ইউজ দেখব প্রিপোজিশনের। অ্যাকচুয়াল ইউজ দেখব। সবাই কি আছেন আমার সাথে? আমি জানি না, আই ডোন্ট নো। সবাই আমাদের লেকচার গুলোকে শেয়ার করবেন, যারা আমার স্টুডেন্ট আছেন এবং যারা প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন, তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য যারা আছে তারা সবাই যাতে দেখতে পায়। আজকের আলোচনাটা প্রিপোজিশন থেকে সবসময় প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা জানি। কখনো 2 নাম্বার হতে দেখেছি, মিনিমাম 1, ম্যাক্সিমাম 2 নাম্বার সবসময় প্রিপোজিশন থেকে হয়। সুতরাং আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের উচিত এটা শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন প্রিপোজিশনের অ্যাকচুয়াল ব্যবহার একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রিপোজিশন গুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমত একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন স্লাইডে, ক্রেডিট প্লাস টু প্লাস অ্যাকাউন্ট অথবা আ কোম্পানি। অর্থাৎ ক্রেডিট ভার্বটার পরে আমরা টু ব্যবহার করব, ক্রেডিট ভার্বটার পরে আমরা টু ব্যবহার করব যদি তারপরে অ্যাকাউন্ট অথবা এ কোম্পানি থাকে। ক্রেডিট শব্দটার পরে আমরা টু ব্যবহার করব যদি তারপর অ্যাকাউন্ট অথবা কোম্পানি থাকে। অ্যাকাউন্ট, কোম্পানি, ইটিসি এ ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে ক্রেডিট শব্দটার পরে আমরা টু ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড, ক্রেডিট শব্দটার পরে আমরা উইথ ব্যবহার করব যদি তারপরে মানি অথবা সামথিং থাকে। টাকা পয়সা জাতীয় কোনো কিছু যদি থাকে, টাকা পয়সা বা এই জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে ক্রেডিটের পরে আমরা উইথ ব্যবহার করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, আবার খেয়াল করেন সবাই ভালো করে, ক্রেডিটের পরে আমরা টু ব্যবহার করব কখন? ক্রেডিটের পরে টু ব্যবহার করব যদি তারপরে অ্যাকাউন্ট থাকে অথবা কোম্পানি ইত্যাদি থাকে। অন দ্য আদার হ্যান্ড, ক্রেডিটের পরে আমরা উইথ ব্যবহার করব যদি তারপরে মানি বা এই জাতীয় কোনো কিছু থাকে, সামথিং থাকে। সো কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এক্সাম্পল গুলো একটু দেখে নেন। এক্সাম্পল গুলো একটু
দেখে নেবেন। প্রথম বাক্যে বলা হয়েছে ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, এটা 36 প্রিলিমিনারিতে এসেছে, 36তম বিশেষ প্রিলিতে এসেছে। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, কেন এখানে টু ব্যবহার করলাম? এখানে টু ব্যবহার করলাম কারণ তারপরে অ্যাকাউন্ট রয়েছে, মাই অ্যাকাউন্ট রয়েছে। সো ক্রেডিটের পরে আমরা টু ব্যবহার করব যদি তারপরে অ্যাকাউন্ট শব্দটা থাকে, অথবা যদি তারপরে কোম্পানি বা এই ধরনের কোনো কিছু থাকে তাহলে। পরের বাক্যে দেখেন দ্য ইনভেনশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রোবট ইজ ক্রেডিটেড টু দ্য কোম্পানি। দ্য কোম্পানি থাকার কারণে কিন্তু আমরা এখানে ক্রেডিট শব্দটার পরে টু ব্যবহার করেছি। তাহলে আমি আবার বলছি যাতে ক্লিয়ার হন সবাই, আমি আবার বলছি ক্রেডিট শব্দটার পরে আমরা টু ব্যবহার করব যদি তারপরে অ্যাকাউন্ট অথবা কোম্পানি এগুলো থাকে। কিন্তু ক্রেডিট শব্দটার পর আমরা উইথ ব্যবহার করব যদি তারপরে মানি অথবা এই জাতীয় অন্য কিছু থাকে। যেমন এই বাক্যটা দেখেন, ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা 5000, ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা 5000, এখানে উইথ এর পরে আচ্ছা ক্রেডিট এরপরে এখানে উইথ ব্যবহার করেছি বিকজ অফ, তারপরে দেখেন অ্যামাউন্ট রয়েছে, মানি রয়েছে, টাকা 5000, মানি থাকার কারণে কিন্তু ক্রেডিটের পরে আমরা উইথ ব্যবহার করব। এছাড়া আরেক ক্রেডিট ইন্ডাস্ট্রিয়াল রোবট সামথিং রয়েছে, সো সামথিং থাকার কারণে মানি জাতীয় কিছু দ্বারা তাকে ক্রেডিট করা হয়েছে, ইনভেন্টিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রোবট দ্বারা, সো এই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করেছি। আপনাদের অনেকেরই এই প্রিপোজিশনের এই বিষয়গুলো পরবর্তীতে প্রয়োজন হতে পারে, সেজন্য আপনাদের উচিত এই বিষয়গুলোকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনারা আবার নতুন করে স্টাডি করতে পারেন। যারা আমাকে শুনছেন আমি আবারও বলছি, ইউ শুড শেয়ার, আপনাদের উচিত এগুলো শেয়ার করা যাতে প্রত্যেকে মোটামুটি শুনতে পায় এবং যাতে প্রত্যেকে এই বিষয়গুলো জেনে নিতে পারে। অবশ্যই প্রত্যেকেই স্ক্রিনটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যাতে আর সমস্যা না হয়। আমি যেটা বলছিলাম সে বিষয়টা আরো একবার ক্লিয়ার করছি শেষবারের মতো। ক্রেডিটের পরে, ক্রেডিট ভার্বটার পরে আমরা টু ব্যবহার করব। কখন? ক্রেডিট ভার্বটার পরে আমরা টু ব্যবহার করব যদি তারপরে অ্যাকাউন্ট অথবা কোম্পানি এই জাতীয় কোনো কিছু থাকে। আর ক্রেডিট শব্দটার পরে আমরা উইথ ব্যবহার করব যদি তারপরে মানি অথবা এই জাতীয় কোনো কিছু থাকে। আশা করছি ক্লিয়ার হয়েছেন, সবাই বুঝতে পারছেন। এখন ক্লাস হলে তো জিজ্ঞেস করতাম সবাই বুঝতে পারছেন কিনা, ক্লাস না তো এই জন্য জিজ্ঞেস করতে পারছি না, তারপরেও বলবেন বুঝছেন না বুঝেন নাই। হ্যাঁ, অনেকে অনেক কমেন্টস করছেন, সেগুলো পড়ার আসলে সময় আছে কিনা, পড়ার তো সময় হচ্ছে না, বাট আমি শেষের দিকে চেষ্টা করব কমেন্টগুলো পড়ার। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আমার সবাই সামনেই আছেন, মনে হচ্ছে যে ক্লাসেই আছি। সো বুঝছি অথবা বুঝি না এগুলো লিখতে পারেন, লিখে কমেন্ট করতে পারেন, তাতে আমি বুঝতে পারবো যে আমি আসলে বোঝাতে পারছি কিনা। পরের প্রসঙ্গে যাই। এন্ট্রাস্টেড নামে দুটো ওয়ার্ড রয়েছে, একটা ওয়ার্ড রয়েছে দেখেন, এন্ট্রাস্টেড এর পরে টু ব্যবহার করতে হবে যদি সামবডি থাকে। আবার বলছি, এন্ট্রাস্টেড শব্দটার পরে আমরা টু ব্যবহার করব যদি তারপরে সামবডি থাকে। আবার এন্ট্রাস্টেড শব্দটার পরে আমরা উইথ ব্যবহার করব যদি তারপরে সামথিং থাকে। এটা কিন্তু একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা আপনাদের সুবিধার্থে একটু বলে দিই। এন্ট্রাস্টেড এর পরে টু এবং এন্ট্রাস্টেড এর পরে উইথ, সামবডি এবং সামথিং এর যে বিষয়টা, এটা নিয়ে কেউ কনফিউজড হতে পারেন। কনফিউজড যাতে না হন সেজন্য ইউ শুড চেক অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। এন্ট্রাস্টেড এর বিষয়টা সম্পূর্ণ অক্সফোর্ড ডিকশনারি থেকে তুলে দেওয়া হয়েছে। ফলে আপনাদের যদি আরো বেশি স্টাডি করার দরকার হয় তাহলে অক্সফোর্ড ডিকশনারি দেখতে পারেন। তাহলে সোজা কথা যেটা, এন্ট্রাস্টেড এর পরে আমরা টু ব্যবহার করব যদি সামবডি থাকে, কোনো ব্যক্তি থাকে, তাহলে এন্ট্রাস্টেড এর পরে আমরা টু লিখবো। অন দ্য আদার হ্যান্ড এন্ট্রাস্টেড এর পরে আমরা উইথ লিখবো যদি তারপরে সামথিং থাকে, বস্তু থাকে, তাহলে উইথ, ব্যক্তি থাকে তাহলে টু। প্রথম সেন্টেন্সটা দেখেন, গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ানস। 22nd বিসিএস পরীক্ষা এসেছে, এটা 22তম বিসিএস পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু, আমরা এখানে টু লিখেছি বিকজ তারপরে দেখেন ইলেক্টেড পলিটিশিয়ানস, তার মানে সামবডি রয়েছে। এন্ট্রাস্টেড এর পরে টু হবে কখন? যখন সামবডি থাকে। সো ইলেক্টেড পলিটিশিয়ানস এখানে সামবডি, দ্যাটস ওয়াই আমরা এখানে টু লিখলাম। অন্যদিকে দেখেন পরের বাক্যটা, দ্য চিলড্রেন ওয়্যার এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, এখানে এন্ট্রাস্টেড এর পরে আমরা উইথ লিখছি। কেন লিখছি? কারণ তারপরে সামথিং রয়েছে। এখানে কিন্তু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাদের আঙ্কেল নয়, বরং তাদের আঙ্কেলের কেয়ারের উপর তারা ইন্টারেস্টেড। সো সামথিং হওয়ার কারণে আমরা এখানে উইথ লিখেছি। আর এই প্রশ্নটা কিন্তু 24তম বিসিএস এ এসেছে। ফলে দেখেন ইন্টারেস্টেড থেকে কিন্তু 22তম বিসিএস এ এসেছে, আবার 24তম বিসিএস এ এসেছে। ফলে আপনাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আরো একবার আপনাদের সুবিধার্থে, আপনাদের মাথায় ঢুকানোর সুবিধার্থে আরো একবার বলছি, এন্ট্রাস্টেড শব্দটার পরে টু ব্যবহার করব যদি তারপর
সামবডি থাকে, আবার ইন্টারেস্টেড এর পরে উইথ ব্যবহার করব যদি সামথিং থাকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের সাথে আমার ওয়াইফও আমাকে দেখছে, বুঝছেন? আমি খুবই আনন্দিত যে আমার ওয়াইফকেও আমি পড়াচ্ছি, বুঝছেন? সো আপনারা শেয়ার করছেন না কেন? সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। পরের প্রসঙ্গে যাই। তাহলে দুটা কথা জানা গেল, আমরা দুটা কথা জেনেছি। একটা কথা হচ্ছে ক্রেডিটের পরে টু ব্যবহার করব কখন অ্যাকাউন্ট অথবা কোম্পানি থাকলে, ক্রেডিটের পরে উইথ ব্যবহার করব কখন মানি অথবা সামথিং, মানি জাতীয় কোনো কিছু থাকলে। এছাড়া আমরা ইন্টারেস্টেড এর পরে টু ব্যবহার করব সামবডি থাকলে। অন দি আদার হ্যান্ড ইন্টারেস্টেড এর পরে উইথ লিখবো যদি সামথিং থাকে। এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে। আমরা দেখিয়েছি 36তমতে এসেছে, 22তমতে এসেছে, 24তমতে এসেছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাদের উচিত যদি এগুলা মনে করেন পরবর্তীতে আবার স্টাডি করবেন, স্ক্রিন শর্ট দিয়ে রেখে দেন। বিটুইন এবং অ্যামাং নিয়ে কথা হচ্ছে। বিটুইন এবং নিয়ে কথা বলা হচ্ছে। এরপর এখানে দেখেন একটা রুল দেয়া হয়েছে, অ্যামাং ইজ ইউজড when more than two people are involved। যখন দুইয়ের বেশি লোক যুক্ত থাকেন তখন আমরা জেনারেলি অ্যামাং ব্যবহার করি। এবং এই প্রশ্নটা 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। বলা হয়েছিল হুইচ পিপল, মানে এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। বলা হয়েছিল অ্যামাং ইজ ইউজড when, একটা ঢেঁস দেওয়া হয়েছিল, তারপরে বলা হয়েছিল আর ইনভলভ, এবং এটার উত্তর ছিল মোর দ্যান টু পিপল আর ইনভলভ। যখন দুজনের বেশি ব্যক্তি যুক্ত থাকেন তখন আমরা স্বাভাবিকভাবে অ্যামাং ব্যবহার করি, যদিও এটার অনেকগুলো এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশন গুলো আমরা আলোচনা করব, এক্সেপশন গুলো আমরা আলাপ করব একটু পরে। বাট প্রথমে আমরা একটু দেখে নিই জেনারেল যে নিয়মটা আছে সেই নিয়মটা। সো অ্যামাংটা আমরা ব্যবহার করব যখন টু পিপল আর ইনভলভ, দুজন ব্যক্তি যখন যুক্ত থাকে তখন আমরা অ্যামাং দুইয়ের অধিক ব্যক্তি যখন যুক্ত থাকে তখন আমরা অ্যামাং ব্যবহার করব। এবং এই প্রশ্নটা 38 এ এসেছে। জেনারেলি বিটুইন ইজ ইউজড when two people are involved। স্বাভাবিকভাবে যখন দুইজন ব্যক্তি যুক্ত থাকেন, দুইয়ের মধ্যে স্বাভাবিকভাবে আমরা বিটুইন লিখব। দুইয়ের অধিক যখন হয় তখন স্বাভাবিকভাবে অ্যামাং ব্যবহার করব। এবং রিমেম্বার, এই প্রশ্নটা কিন্তু 38তম প্রিলিতে এসেছে। দুইয়ের অধিক হলে অ্যামাং এবং দুইয়ের মধ্যে হলে বিটুইন। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার হতে পারবেন। প্রথমে বলা হয়েছে, এটা দেখলে কি ওখানে দেখা যায় না? ঠিক আছে। সো প্রথম সেন্টেন্সটা দেখেন, কিউ কামস বিটুইন পি অ্যান্ড আ ইন ইংলিশ অ্যালফাবেট। সো কিউ লেটারটা পি এবং আর এর মাঝে রয়েছে। সো এখানে বিটুইন ব্যবহার করা হয়েছে দুটা বর্ণের মধ্যে থাকার কারণে, দুইয়ের মধ্যে বোঝানোর জন্য আমরা এখানে বিটুইন ব্যবহার করেছি। পরের বাক্যে দেখেন, দেয়ার ইজ আ হাউস অ্যামাং ট্রিজ। অ্যামাং ট্রিজ অসংখ্য গাছের মধ্যে বোঝানো হচ্ছে, এবং এটা ডেফিনিট নাম্বার না, অনেকের মধ্যে বোঝাচ্ছি, অনেক গাছের মধ্যে বোঝাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যামাং ব্যবহার করেছি। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সবার কনসেন্ট্রেশন এখন বাড়িয়ে দেওয়া উচিত, কারণ এখন যে কথাগুলো বলবো সেগুলো এক্সেপশন, এবং সেগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন হয়েছে। সো প্রথম কথাটা দেখেন, হাউএভার বিটুইন ইজ ইউজড টু শো কানেকশন, রিলেশনশিপ, শেয়ারিং এন্ড সভরেইনটি। তার মানে বিটুইন শব্দটা আমরা অনেকের মধ্যেও ব্যবহার করতে পারি যদি কানেকশন বোঝানো হয়, যদি রিলেশনশিপ বোঝানো হয়, যদি শেয়ারিং বোঝানো হয়, অথবা যদি সার্বভৌমত্ব বোঝানো হয়। আমি সহজ কথায় যদি বলি, দুইয়ের মধ্যে আমরা বিটুইন ব্যবহার করব, আর অনেকের মধ্যে আমরা অ্যামাং ব্যবহার করব। অনেকের মধ্যেও আমরা বিটুইন ব্যবহার করব যদি পারস্পরিক সম্পর্ক, কানেকশন, শেয়ারিং অথবা সার্বভৌমত্ব বোঝায়, তাহলে আমরা অনেকের মধ্যেও বিটুইন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব না। প্রথম বাক্যটা দেখেন কি বলা হয়েছে, সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া অ্যান্ড ইটালি। সো প্রথম সেন্টেন্সে দেখেন সুইজারল্যান্ড অবস্থান করছে কোথায়? ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালির মধ্যে। সো এখানে মোর দ্যান টু আছে, দুইয়ের অধিক আছে চারটা দেশের মধ্যে, তারপরও আমরা এখানে বিটুইন লিখেছি, বিকজ এটা দ্বারা আমরা সার্বভৌমত্ব বোঝাচ্ছি। এইখানে এই সুইজারল্যান্ডের সার্বভৌমত্ব বোঝানোর কারণে আমরা অনেকের মধ্যে বিটুইন লিখছি। পরের বাক্যটা দেখেন, উই এইট আ পিজা বিটুইন আওয়ারসেলভস। আমরা আমাদের নিজেদের মধ্যে একটা পিজা শেয়ার করেছিলাম, আমরা নিজেদের মধ্যে একটা পিজা খেয়েছিলাম। তাহলে এখানে বিটুইন আওয়ারসেলভস, আওয়ারসেলভস বলতে কিন্তু দুজন নয়, মোর দ্যান টু। আমরা জানি না কতজন, দুজন হতে পারে, চারজন হতে পারে, 14 জন হতে পারে, বাট আমরা এখানে বিটুইন লিখেছি। কেন লিখেছি? বিকজ অফ এটা দ্বারা আমরা শেয়ারিং বোঝাচ্ছি, একজনের সাথে আরেকজনের শেয়ারিং। এন্ড ফাইনালি সি নম্বরে দেখেন, সার্ক ইজ এ ট্রিটি বিটুইন 8 কান্ট্রিজ।
সার্ক হচ্ছে 8টা দেশের মধ্যে সম্পাদিত একটা চুক্তির নাম। যেহেতু এটা দ্বারা সার্কের এই চুক্তিটা দ্বারা তাদের মধ্যে পারস্পরিক কানেকশন অথবা রিলেশনশিপ বোঝানো হচ্ছে, সেজন্য এখানেও আমরা বিটুইন ব্যবহার করছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলছি, দুইয়ের মধ্যে বিটুইন লিখবো, অনেকের মধ্যে অ্যামাং লিখবো, এটা হচ্ছে জেনারেল কন্ট্রাকশন। স্বাভাবিকভাবে আমরা দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং লিখবো, বাট অনেকের মধ্যেও আমরা বিটুইন শব্দটা ব্যবহার করব। আবার বলছি, ভালোভাবে শুনেন, আপনাদেরকে তো দেখতে পাচ্ছি না, ফাঁকি দিচ্ছেন নাকি কি করছেন, লাইটটা অন করে ঘুমাচ্ছেন কিনা আল্লাহ জানে। ক্লাসরুম হলে তো সেই সুযোগ থাকতো না। ঘুমায়েন না প্লিজ। কি বলছি, দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং। কিন্তু এখন অনেকের মধ্যেও আমরা অ্যামাং না লিখে বিটুইন লিখবো যদি পারস্পরিক সম্পর্ক, ভৌগোলিক অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক, কানেকশন, শেয়ারিং, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বোঝায়। এছাড়া আগের গুলো মনে আছে কিনা? ক্রেডিটের পরে টু লিখবো কখন? ক্রেডিটের পরে টু লিখবো আমরা যখন অ্যাকাউন্ট অথবা কোম্পানি থাকে, আবার ক্রেডিটের পরে উইথ লিখবো যখন মানি থাকে অথবা সামথিং থাকে। এছাড়া আমরা বলেছিলাম ইন্টারেস্টেড এর পরে টু হয় সামবডি থাকলে, ইন্টারেস্টেড এর পরে উইথ হয় সামথিং থাকলে। পরের প্রসঙ্গে যাই। সাধারণত যানবাহনের আগে আমরা বাই ব্যবহার করি। সাধারণত যানবাহনের আগে আমরা বাই ব্যবহার করি। তবে যানবাহনের পূর্বে কোনো ডিটারমিনার থাকলে, আপনাদের প্রত্যেকেরই ডিটারমিনার সম্পর্কে খুব ভালো ধারণা রাখা উচিত লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ ডিটারমিনার ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের প্রিলিমিনারিতে। এবং আপনারা জানেন নিশ্চয়ই 40তম প্রিলিতে ডিটারমিনার থেকে একটা প্রশ্ন এসেছে, আই হ্যাভ নো ফ্রেন্ডস জাতীয় একটা প্রশ্ন এসেছে যে এখানে কোনটা ডিটারমিনার। এছাড়া 35তম প্রিলিতেও প্রশ্ন এসেছে ডিটারমিনার থেকে। তাহলে আপনাদের সবার অবশ্যই উচিত ডিটারমিনার স্টাডি করা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যানবাহনের পূর্বে যদি কোনো ধরনের ডিটারমিনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যানবাহনের পূর্বে বাইয়ের পরিবর্তে ইন অথবা অন ব্যবহার করি। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট কইরেন, শুধু শুনে যায়েন না, একটু কমেন্ট কইরেন, ভালো লাগবে আমারও। বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে আপনারা সবাই আমার সামনে আছেন, ইন ফ্রন্টে আছেন। আচ্ছা, ফোনে যারা আছেন এটা যদি দেখতে প্রবলেম হয় তাহলে ভার্টিক্যাল না করে হরিজন্টাল মুভ করে ফোনে দেখতে পারেন। আশা করছি সেক্ষেত্রে স্ক্রিন বড় করে দেখতে পাবেন। আর ডেস্কটপ থাকলে তো কোনো অসুবিধাই নাই, নো প্রবলেম। তো আমার কাছে মনে হচ্ছিল, যেটা বলছিলাম, হ্যাঁ আপনাদের উচিত, এটা অবশ্য বারবার বলা হয়ে যাচ্ছে, তারপর আবারও বলছি শেষবারের মতো, ইউ শুড শেয়ার ইট। বিকজ আমরা চাই আসলে, যেহেতু এটা পেইড ক্লাস না, যেহেতু আমরা এটা ফ্রি অফ কস্ট করতে পারছি, সেহেতু আমি চাই যে সবাই একটু জানুক। কারণ এগুলো নিয়ে আসলে অনেক ঝামেলা হয় আমাদের মধ্যে। আমরা নট অনলি বিসিএস প্রার্থী, বাট অলসো আমরা জেনারেলি আমরা যে কেউ ইংলিশ শেখার সময় আসলে এগুলোতে একটু প্রবলেমে পড়ি। ফলে আমার মনে হয় যে আপনাদের ইউ শুড শেয়ার ইট, আপনাদের উচিত এগুলো শেয়ার করে সবাইকে জানানো। যাই হোক, যেটা বলছিলাম, সাধারণভাবে আমরা যানবাহনের আগে বাই ব্যবহার করব। আমি আবার বলছি, সাধারণভাবে আমরা যানবাহনের আগে বাই ব্যবহার করব। তবে যানবাহনের আগে যদি কোনো ডিটারমিনার থাকে, কোনো ধরনের কোনো ডিটারমিনার যদি থাকে, ডিটারমিনার যে কোনো বইতে আপনারা পাবেন, ডিটারমিনারটা পড়ে নেবেন, স্টাডি করে নেবেন। সাধারণত ডিটারমিনার বলতে একেবারে জেনারেলি আমি যদি বলি, কিছু ডিটারমিনার এখানে আমি দিয়েছি, এ এন্ড দি, মাই, হিজ, হার, এটসেট্রা, এই ধরনের আরো ডিটারমিনার আছে, সেগুলো পড়বেন। যদি কোনো যানবাহনের আগে কোনো ডিটারমিনার থাকে তাহলে আমরা বাইয়ের পরিবর্তে ইন অথবা অন ব্যবহার করি। আবার বলছি, সাধারণত যানবাহনের আগে আমরা বাই লিখবো, কিন্তু যানবাহনের আগে কোনো ডিটারমিনার থাকলে সেক্ষেত্রে ইন অথবা অন ব্যবহৃত হতে পারে। যেমন ধরেন এয়ার, বাই, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো শব্দের আগে আমরা সাধারণভাবে বাই ব্যবহার করি। যেমন বাই এয়ার, বাই বাইসাইকেল, বাই বাইক, বাই বোট, বাই বাস, বাই কার, বাই কোচ, বাই ফেরি, বাই হেলিকপ্টার, বাই hovercraft, by plane, by rail, by sea, by ship, by taxi, by train, by tube, etc. আমি আবারও বলছি, সাধারণভাবে যানবাহন বোঝাতে যানবাহনের পূর্বে আমরা সব সময় বাই ব্যবহার করি, বাট কোনো যানবাহনের আগে যদি কখনো কোনো ডিটারমিনার থাকে তাহলে আমরা বাইয়ের পরিবর্তে ইন অথবা অন ব্যবহার করি। তাহলে এখন দেখেন ইন ব্যবহার করব কোথায়, এগুলো খুবই স্পেসিফিক। ডিটারমিনার থাকবে, ডিটারমিনার সহ যদি থাকে, অর্থাৎ কারের আগে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে ইন লিখতে হবে। হেলিকপ্টারের আগে ডিটারমিনার সহ যদি থাকে তাহলে ইন লিখতে হবে। ট্যাক্সি, ভ্যান, লরি, অ্যাম্বুলেন্স, এই শব্দগুলোর আগে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে ইন লিখবো। বুঝছেন কিনা বলেন, নিচে দিয়ে লিখেন বুঝছেন কিনা। মানে আপনারা
বুঝছেন না বুঝেন না, আমি না বুঝলে আমি পড়াবো কেমনে, তাই না? বলতে হবে তো। আচ্ছা, এখন আবার বলছি, দেখেন ডিটারমিনার যদি থাকে, এই যে শব্দগুলো দেখছেন কার, হেলিকপ্টার, ট্যাক্সি, ভ্যান, লরি, অ্যাম্বুলেন্স, এই শব্দগুলোর আগে যদি ডিটারমিনার থাকে তাহলে এদের আগে লিখতে হবে কিন্তু ইন। এই শব্দগুলোর আগে ডিটারমিনার থাকলে এদের আগে লিখতে হবে ইন। অন দি আদার হ্যান্ড, এই যে শব্দগুলো দেখা যাচ্ছে বাইসাইকেল অথবা বাইক, বোট, বাস, ফেরি, হোভারক্রাফট, প্লেন, শিপ, ট্রেন, এই শব্দগুলোর আগে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে এদের আগে লিখতে হবে অন। সোজা কথা বলি, আমরা ছোটবেলায় আমাদের একটা জাতীয় সঙ্গীত ছিল না, মুখস্থ করছি আর পরীক্ষার হলে গেছি, নাম্বার পাইছি খালি খালি, ওই যে জার্নি বাই ট্রেন, যত পেজ তত নাম্বার লিখছিলাম, জাতীয় সঙ্গীত বলি আমি সাধারণত ক্লাসে। তো এখন জার্নি বাই বোট পড়েছি আমরা, জার্নি বাই বাস পড়েছি আমরা, জার্নি বাই ট্রেন পড়েছি আমরা। বাট যদি যদি ট্রেনের আগে একটা ডিটারমিনার থাকে, যেমন দা একটা ডিটারমিনার, তাহলে যদি বলা হয় দা ট্রেন, তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে জার্নি অন দা ট্রেন, জার্নি অন দা ট্রেন, জার্নি অন দা বোট, জার্নি বাই বোট বাট জার্নি অন দা বোট, জার্নি বাই ট্রেন বাট জার্নি অন মাই ট্রেন। অন দি আদার হ্যান্ড অন্য কিছু ওয়ার্ড আমরা দেখিয়েছি এখানে, যেগুলো দেখছেন সেগুলোর আগে ডিটারমিনার থাকলে ইন লিখতে হবে, যেমন কার, হেলিকপ্টার, ট্যাক্সি, ভ্যান, লরি, অ্যাম্বুলেন্স। আশা করি বুঝে গিয়েছেন সবাই। আচ্ছা, এই জায়গাগুলো নিয়ে আমাদের বিভিন্ন অনেকজন বিভিন্ন ভাবে এটা নিয়ে অনেক বিতর্কে থাকেন, সেজন্য এখানে আপনাদেরকে রেফারেন্স সহ দিয়ে দিয়েছি। রেফারেন্সটা হচ্ছে, এটা নেওয়া হয়েছে অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার বাই জন ইস্টউড, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এবং পেজ সহ লিখে দিয়েছি, পেজ নাম্বার 123। আপনাদের যাদের কাছে বাসায় বইটা আছে আপনারা নিশ্চয়ই বইটা খুলে দেখবেন, দেখে নেবেন। আশা করছি আজকের পরে আর কখনো কনফিউশন হবে না। শেষবারের মতো বলছি, কারের আগে আমরা জেনারেলি বাই লিখবো, বাই কার, জেনারেলি কারের আগে আমরা বাই লিখবো, কিন্তু কারের আগে যদি ডিটারমিনার থাকে তাহলে আমরা লিখবো ইন। ট্রেনের আগে আমরা জেনারেলি লিখবো বাই, কিন্তু ট্রেনের আগে কোনো ডিটারমিনার থাকলে সেক্ষেত্রে আমরা লিখবো অন। পরের প্রসঙ্গে যাই, পরের প্রসঙ্গে দেখেন স্পেসিফিক ট্রান্সপোর্ট বোঝাতেও কিন্তু অন ব্যবহার করতে হবে। স্পেসিফিক ট্রান্সপোর্ট, ধরেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছি, কিভাবে গিয়েছি? সোনার বাংলা ট্রেনে করে গিয়েছি। আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছি, কিভাবে গিয়েছি? সকাল 10টার ট্রেনে গিয়েছি, বিকাল 5টার ট্রেনে গিয়েছি। এরকম করে যদি কোনো ট্রান্সপোর্টকে আমরা সুনির্দিষ্ট করতে পারি, সেই ট্রান্সপোর্টের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করব। অন প্লাস স্পেসিফিক ট্রান্সপোর্ট, দেখেন লেখা আছে অন 5:30 এসি বাস। অর্থাৎ এরকম যদি কোনো বাস হয় যেটা আমরা একেবারে সুনির্দিষ্ট করে দিলাম, 5:30-এর বাস, 6:30-এর বাস, সোনার বাংলা ট্রেন, ধূমকেতু ট্রেন, পদ্মা ট্রেন, এরকম যদি কোনো যানবাহনকে আমি সুনির্দিষ্ট করি, সেরকম যানবাহনের আগেও অন লিখবো। তাহলে কিছু কথা আরেকবার আমি কনসাইজ করি আপনাদের যাতে মনে থাকে, মাথায় ঢুকে। সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা যানবাহনের আগে বাই লিখবো, কিন্তু যানবাহনের আগে ডিটারমিনার থাকলে আমরা কখনো টু সাম এক্সটেন্ট আমরা ইন ব্যবহার করব। অন দি আদার হ্যান্ড টু সাম এক্সটেন্ট আমরা কি করব? অন ব্যবহার করব, যেটা আমরা অলরেডি বললাম। বাট স্পেসিফিক যানবাহন যদি হয়, সকাল 10:30-এর ট্রেন হয়, বিকাল 5:10-এর ট্রেন হয়, এরকম কোনো স্পেসিফিক বিষয় হলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন, পারছেন তো না? আমার কিছু ফেভারিট লোক আমার সাথে যুক্ত হয়েছেন, আমার শ্যালিকাও দেখছে আমাকে, আমার শ্যালিকা আমাকে শেয়ার করছে না, দেখছেন? কমেন্টও করে না, শেয়ারও করে না। হ্যাঁ, গসিটি বেগম। আচ্ছা আচ্ছা, শেয়ার করেন না কেন? আপনারা শেয়ার করেন না কেন? শেয়ার করবেন। ওকে, শেয়ার না করলে তো জনগণ জানবে না। আমরা যে ফ্রি পড়াচ্ছি, জনগণকে জানাতে হবে না? আপনাদের দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব, তাই না? শেয়ার করেন। ওকে, পরের প্রসঙ্গে আসি। অনেক আলোচনা আছে, আলোচনাগুলো শুনতে থাকেন। আর অনেকের তো নেটে সমস্যা, বাফারিং। না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমার দুজন লোক রয়েছে আমার সাথে, তারা নোট করছে আপনারা কি প্রশ্ন করছেন। তো প্রশ্ন তো অনেক হচ্ছে, বাট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিশ্চয়ই অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রশ্ন করতে কৃপণতা করেন না, টাকা দিতে কনফিডেন্সকে কৃপণতা করেন, করেনি আপনারা, কিন্তু এখন কৃপণতা করেন না, প্রশ্ন করেন। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন, নিশ্চয়ই প্রশ্ন করবেন। এবং কতবার বলবো, শেয়ার করবেন। হ্যাঁ, আর বলতে ভালো লাগছে না, শেয়ার করবেন, কমেন্ট করবেন ইত্যাদি। মানে কমেন্ট করবেন বলতে হুদাই কমেন্ট করেন না, হুদাই একটা শব্দ আছে না, ওটা করেন না। মানে ইফ ইউ নিড রিয়েল হেল্প, ইফ ইউ নিড অ্যাকচুয়াল হেল্প, ইফ ইউ হ্যাভ ইন আ ডিলেমা, তাহলে প্রশ্ন করেন। যদি আপনি কোনো ডিলেমাতে থাকেন, কোনো কিছু না বুঝেন, তাহলে প্রশ্ন করেন। পরের প্রসঙ্গে যাই, কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলোর পরে কিছু স্পেসিফিক প্রিপোজিশন লিখতে হয়। ডেট্রিমেন্টাল, ইনডিফারেন্ট, অ্যাডজাসেন্ট, প্রিফার,
প্রিফারেবল, অল্টারনেটিভ, এই শব্দগুলোর পর আমরা সব সময় টু প্রিপোজিশন ব্যবহার করব। আপনাদের সবার সুবিধার্থে আমি আবার বলছি, প্রয়োজনে আমার সাথে মনে মনে বা জোরে জোরে বলতে পারেন। ডেট্রিমেন্টাল, ইনডিফারেন্ট, অ্যাডজেসেন্ট, প্রিফার, প্রিফারেবল, অল্টারনেটিভ, এই শব্দগুলোর পরে আমরা সবসময় টু ব্যবহার করব। টু, ইউ মাস্ট ইউজ টু আফটার দিস ওয়ার্ডস। কিন্তু যদি ডেভয়েড থাকে অথবা অ্যাসিওর থাকে অথবা বুস্ট থাকে, এই শব্দগুলোর পরে আমরা সবসময় ব্যবহার করব। আপনাদেরকে একটু ট্রাই টু রিকল ইউর মেমোরিজ, আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নেই। আপনাদের মনে আছে প্রিপোজিশনের সংজ্ঞা কি? আমার সাথে সাথে একটু বলেন তো। যে সকল পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়। অন দ্য আদার হ্যান্ড, যারা প্রিপোজিশন বাই বার্ড প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়নি, তাদেরকে আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল বলে থাকি। সো ফিরে আসছি আবার যেখানে ছিলাম। এছাড়া আরেকটা স্ট্রাকচার এখানে দেখেন লেখা হয়েছে ইনসিস্ট প্লাস অন। ইনসিস্ট শব্দটার পরে অন ব্যবহৃত হয় টু সে সামথিং ফার্মলি, কোনো কিছুকে জোর দিয়ে বলার ক্ষেত্রে, সামথিং ফার্মলি, অনেক জোর করে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা ইনসিস্ট শব্দটার পরে অন ব্যবহার করি। ইনসিস্ট শব্দটার পরে আমরা অন ব্যবহার করি কোনো কিছু জোর দিয়ে বলার ক্ষেত্রে। এখন কিছু এক্সাম্পল দেখেন এখানে দেওয়া হয়েছে। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, নিশ্চয়ই বুঝতে পারছেন ডেট্রিমেন্টাল এর পরে আমরা টু ব্যবহার করি। মেনি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, 29তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। মেনি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, সো প্রিফার শব্দটা থাকার কারণে কিন্তু আমরা এখানে টু ব্যবহার করছি, বুঝতেই পারছেন। There is no alternative to training, alternative to 29তম বিশেষে এসেছে, অল্টারনেটিভ এর পরে টু হয়। এছাড়া he is devoid of common sense পরীক্ষা এসেছে। এছাড়া he has assured me of safety, এটাও পরীক্ষা এসেছে। তাহলে এখানে মূল কথা, সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, কিছু ওয়ার্ড রয়েছে তাদের পরে আমরা টু ব্যবহার করব। কোন কোন ওয়ার্ড? প্রিফারেবল, অল্টারনেটিভ, প্রিফার, অ্যাডজেসেন্ট, ইনডিফারেন্ট এবং ডেট্রিমেন্টাল, এই শব্দগুলোর পরে আমরা টু ব্যবহার করব। ডেভয়েড, অ্যাসিওর এবং বুস্ট এই শব্দগুলোর পরে অফ লিখবো এবং ইনসিস্ট শব্দটার পরে অন ব্যবহার করব। আপনারা সম্ভবত, এখানে লেখা হয়নি, সম্ভবত 36তম প্রিলিতে একটা প্রশ্ন এসেছিল, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সো ইনসিস্টের পরে অন ব্যবহার করতে হবে টু সে সামথিং ফার্মলি, কোনো কিছুকে জোর দিয়ে বা ফার্মলি উপস্থাপন করার ক্ষেত্রে আমরা সর্বদাই মনে রাখবো যে সেই ক্ষেত্রে আমরা ইনসিস্টের পরে অন ব্যবহার করব। আরো কিছু সহজ প্রিপোজিশন পরীক্ষা এসেছে, সেগুলো একটু দেখে নেন। গুড অ্যাট ইকুয়াল টু স্কিলড, প্রিপোজিশন যদি গুড এর পরে এক ব্যবহৃত হয় তাহলে একসাথে অর্থ হয় স্কিলড। দক্ষতা অর্থে গুড এর পরে অ্যাট হয়। অদক্ষতা অর্থে আমরা ব্যাড শব্দটার পরে এক ব্যবহার করি আনস্কিলড বোঝাতে। স্কিল বোঝাতে গুড অ্যাট, আর আনস্কিলড বোঝাতে ব্যাড অ্যাট লিখি। গুড অ্যাট মানে দক্ষ, ব্যাড অ্যাট মানে অদক্ষ। কিছু এক্সাম্পল দেখেন দেওয়া হয়েছে। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটা কিন্তু 36তম প্রিলিতে এসেছে। সহজ না অনেক? বলেন। বিশেষ পরীক্ষা আসলে অনেক সহজ, আপনারা হুদাই অনেক তারা নেন। হ্যাঁ, একদমই সহজ। এই যে হি ইজ গুড অ্যাট, জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটা পারে না এমন কেউ আছে? বলেন। তাহলে হুদাই না আপনারা। যাই হোক, হুদাই অর্থ বুঝেন? আচ্ছা, পরে বলে দিব ইনশাআল্লাহ। ওকে, সো জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এখানে দেখেন 36তম প্রিলিতে এসেছে। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষতা, স্কিলড। On the other hand, I'm not good at translation, আরেকটা প্রশ্ন এসেছে, I'm not good at translation, এটা কিন্তু 27তম প্রিলিতে এসেছে। good at মানে skilled, bad at মানে unskilled। আরেকবার বলছি, good at মানে skilled এবং bad at মানে unskilled। কনসার্ন শব্দটার পরে খুবই গুরুত্বপূর্ণ, 38তম প্রিলিতে এসেছে এবং এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনেক মারামারি কাটাকাটি হয় এটা নিয়ে। সো এটা যাতে আজকের পরে আর সমস্যা না হয় সেজন্য একটু সবাই মনোযোগ দিবেন। কনসার্ন শব্দটার পরে কনসার্ন শব্দটার পরে আমরা ইন ব্যবহার করব যদি তারপরে প্লট অথবা ইনভলভনেস বোঝানো হয়। মাথা ঠান্ডা করে একটু শুনেন। কনসার্ন শব্দটার পরে আমরা ইন লিখবো যদি তারপরে প্লট শব্দটা থাকে, PLOT। কনসার্ন শব্দটার পরে ইন লিখবো যদি তারপরে প্লট থাকে, PLOT। প্লট মানে বিভিন্ন অর্থ রয়েছে প্লটের, হোয়াট এভার দ্য মিনিং ইজ, আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব। আর ইনভলভনেস বোঝালে, ইনভলভনেস মানে জড়িত থাকা বোঝালে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব। দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে কনসার্ন ইন আ প্লট, কনসার্ন ইন আ প্লট, আমি আবার বলছি কনসার্ন ইন আ প্লট, এবং আরো একটা ক্ষেত্রে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব। আরো একটা ক্ষেত্রে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব, সেটা হচ্ছে ইনভলভনেস বোঝালে, জড়িত থাকা বোঝালে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব।
আচ্ছা, এখন আরো কিছু কথা আছে দেখেন, কনসার্নের পরে অ্যাট অথবা অ্যাবাউট লিখবো অরিড থাকা বোঝাতে, অরিড চিন্তিত, উদ্বিগ্ন এরকম কিছু বোঝালে কনসার্নের পরে আমরা অ্যাট অথবা অ্যাবাউট লিখবো। এবং কনসার্নের পরে আমরা ফর ব্যবহার করব, অ্যাংশাস ফর ওয়েলফেয়ার। কোনো ভালো কিছুর জন্য যদি কেউ অ্যাংশাস থাকে, চিন্তিত থাকে, উদ্বিগ্ন থাকে, তাহলে আমরা কনসার্নের পরে ফর ব্যবহার করব। এবং এটা আমরা নিয়েছি কোথা থেকে, অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, মহিউদ্দিন এন্ড কাসেম। আপনারা জানেন কিনা আমি জানি না, মহিউদ্দিন এন্ড কাসেমের বই থেকে 38তম প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন এসেছে। নিচে যে প্রশ্নটা, 8 men were concerned in the plot, 8 men were concerned in the plot, প্লটের আগে কনসার্নের পরে ইন ব্যবহৃত হয়। এই প্রশ্নটা কিন্তু মহিউদ্দিন এন্ড কাসেম অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ থেকে হুবহু কমন এসেছে। অ্যাডভান্স ফাংশনাল ইংলিশের মধ্যে মহিউদ্দিন এন্ড কাসেমের এখানে 8 এর জায়গায় লেখা ছিল 5, আর আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে 8। সো 8 men were concerned in the plot। আমার মনে হয় এরপরে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের জন্য আমি একটা ছবিও তুলে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি মহিউদ্দিন এন্ড কাসেমের বইটা থেকে। আরো কিছু এক্সাম্পল দেখে নেন। আই এম কনসার্ন অ্যাবাউট হিজ ফেইলিউর, তার ফেইলিউর নিয়ে, ব্যর্থতা নিয়ে আমি কনসার্ন, উদ্বিগ্ন, দ্যাটস ওয়াই আমরা এখানে কনসার্নের পরে অ্যাবাউট লিখলাম। হি ওয়াজ কনসার্ন ফর দ্য প্রপার্টি, প্রপার্টির জন্য সে কনসার্ন, সো এখানে আমরা কনসার্নের পর আবারও পর লিখলাম 8 men were concerned in the plot। এই প্রশ্নটা দুইবার লেখা হয়েছে, একবারই এসেছে 38তম প্রিলিমিনারিতে। আমরা একটু মহিউদ্দিন এন্ড কাসেমের ছবিটা একটু দেখি। এটা মহিউদ্দিন এন্ড কাসেম অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, যে বইটার কথা বলছিলাম, সে বইটার ছবি তুলে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে দেখানো যায়। দেখেন এখানে লেখা আছে কনসার্ন ইন, ঠিক আমার কার্সর যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন কনসার্ন ইন আ প্লট, কনসার্ন ইন আ প্লট। এবং মহিউদ্দিন এন্ড কাসেমের, আপনাদের কাছে যদি বইটা থাকে মহিউদ্দিন এন্ড কাসেম অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, পেজ নাম্বার 299 299, সেখানে দেখেন লেখা আছে কনসার্ন ইন আ প্লট, তার মানে প্লট থাকলে সেখানে কনসার্ন ইন, কনসার্ন অ্যাট অথবা অ্যাবাউট ফিল অ্যাংজাইটি, or concern for equal to anxious for a person's welfare। এবং দেখেন বইটার concern, আর আমাদের 38তম প্রিলিতে এসেছে 8 men were concerned। সো আপনারা আশা করছি আজকের পরে আর দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। কনসার্নের পরে প্লট থাকলে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব। আশা করছি আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না। পরের প্রসঙ্গে যাই। ইন্ট্রোডিউস শব্দটার পরে, ইন্ট্রোডিউসড শব্দটার পরে আমরা উইথ ব্যবহার করব যদি সামবডি থাকে, ইন্ট্রোডিউসড উইথ সামবডি, বাট ইন্ট্রোডিউসড টু সামথিং। ইন্ট্রোডিউসড এর পরে টু লিখবো যদি সামথিং থাকে, আবার ইন্ট্রোডিউসড এর পরে উইথ ব্যবহার করব যদি সামবডি থাকে। এই প্রশ্নটা, ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স টু আ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, এই প্রশ্নটা আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। আমি ভুলবশত পাশে লিখতে ভুলে গিয়েছি, কিন্তু এটাও পরীক্ষার প্রশ্ন, বিশেষ প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছে। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স টু আ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নতুন ধরনের পোয়েট্রি, নিউ কাইন্ড অফ পোয়েট্রি বোঝাচ্ছে, সো এটা সামথিং, নিউ কাইন্ড অফ পোয়েট্রি। একটু খেয়াল করেন, সারাক্ষণ আমি খালি বলে গেলে হবে? অবশ্যই আপনারা বললে তো আমি শুনবো না, তাই না? কি একটা বিপদ দেখছেন, আপনারা বললেও আমি শুনি না। আচ্ছা, Wordsworth introduced the readers to a new kind of poetry, a new kind of poetry লিখেছি। সো নিউ কাইন্ড অফ পোয়েট্রি এটা সামথিং, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্ট্রোডিউসড এর পরে টু ব্যবহার করছি। বাট সামবডি হলে, যেমন আমি যদি বলি যে মাই ফাদার ইন্ট্রোডিউসড মি উইথ মাই ইংলিশ টিচার, মাই ফাদার ইন্ট্রোডিউসড মি উইথ মাই ইংলিশ টিচার, এখানে আমরা উইথ ব্যবহার করছি বিকজ উইথ মাই ইংলিশ টিচার সামবডি রয়েছে। সো ইন্ট্রোডিউসড এর পরে উইথ হবে যদি সামবডি হয়, ইন্ট্রোডিউসড এর পরে টু হবে যদি সামথিং হয়। আপনাদের কি এন্ট্রাস্ট মনে আছে? এন্ট্রাস্টের কথা মনে আছে? ভুলে গেছেন? আমি জানি তো আপনাদের খবর, আপনারা ক্লাসে যেরকম ক্লাসের বাইরেও সেরকম, আমি জানি। এন্ট্রাস্টেড এর পরে টু হয় কখন? মনে করতে থাকেন। এন্ট্রাস্টেড পরে টু হয় কখন? এন্ট্রাস্টেড এর পরে উইথ হয় কখন? মনে করতে থাকেন। ঠিক ইন্ট্রোডিউসড এর উল্টাটা ইন্টারেস্ট, ইন্ট্রোডিউসড এর উল্টাটা ইন্টারেস্ট। দেখেন ইন্ট্রোডিউসড এর পরে উইথ হয় সামবডি, আর ইন্টারেস্টেড এর ক্ষেত্রে টু হয় সামবডি, আর ইন্ট্রোডিউসড এর পরে টু হয় সামথিং, কিন্তু ইন্টারেস্টেড এর পরে ঠিক উল্টাটা হয়। সামবডির ক্ষেত্রে এখানে যেটা ঠিক সেটার উল্টাটা। সো আশা করছি মনে থাকবে সবার। আচ্ছা, আমাদের ওভার এবং বাই এর সাথে ফোন নিয়ে দুইটা প্রশ্ন অথবা তিনটা প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে, এবং এটা নিয়ে আমরা একেবারে সুপার কনফিউজ থাকি। আমি যখন ক্লাসে পড়াতে যাই ফিজিক্যাল ক্লাসরুম গুলোতে, তখন ছাত্রছাত্রীদের মধ্যে দেখি যে এক ধরনের মানে একেবারে দে আর ইন আ ভেরি ডিস্ট্রেস সিচুয়েশন, তারা খুবই মারাত্মক বিপর্যস্ত থাকে যে স্যার এখানে ওভার হবে না বাই হবে, এই টাইপের সমস্যাগুলো নিয়ে তারা প্রায় আমাকে বলে। এবং আমাদের বাজারে প্রচলিত অনেক গাইড বইয়ে এটাকে আসলে
ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, নট অল বুকস বাট দু একটা বইতে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তা আমার মনে হয় আজকের পরে আপনাদের আর কনফিউশন থাকা উচিত নয়। ভালো করে দেখে নেন, ফোন শব্দটার আগে যদি কোনো ডিটারমিনার থাকে, আই মিন ফোনের আগে যদি দা থাকে অথবা কোনো ডিটারমিনার থাকে, তাহলে আমাদেরকে ওভার ব্যবহার করতে হবে। আই রিপিট, ফোন শব্দটার আগে কোনো ডিটারমিনার থাকলে আমরা ওভার ব্যবহার করব। আদার হ্যান্ড, ফোন শব্দটার আগে কোনো ডিটারমিনার না থাকলে বাই ব্যবহার করব। সেম থিং হ্যাপেন্স, একই জিনিস প্রযোজ্য হবে যদি টেলিফোন শব্দটা থাকে। তার মানে টেলিফোন এবং ফোন উভয়ের ক্ষেত্রে আমরা এদের আগে ডিটারমিনার অথবা দা থাকলে আমরা ওভার ব্যবহার করব, সেটা না থাকলে আমরা বাই ব্যবহার করব। দেখে নেন 33তম বিসিএস এর প্রশ্নটি এসেছে। 33rd BCS এর প্রশ্নটা কি ছিল? নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন। দেখেন ফোনের আগে কোনো ডিটারমিনার নাই, সেজন্য এখানে কিন্তু বাই লিখতে হবে। বাট দুর্ভাগ্যবশত আমাদের দু একটা বইতে প্রচলিত, বাজারে দু একটা বইতে এখানে ওভার লেখা আছে, আমরা এখানে সবসময় বাই ব্যবহার করব যেহেতু এখানে কোনো ডিটারমিনার নেই। আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে, ফোন শব্দটার আগে যদি কোনো ডিটারমিনার বা দা না থাকে তাহলে আমরা বাই ব্যবহার করব। আর বাই যদি ফোন শব্দটার পরে যদি ফোন শব্দটার আগে যদি কোনো ডিটারমিনার অথবা দা থাকে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। সো 33তম বিসিএস এর এখানে ফোনের আগে একই সাথে আচ্ছা 33তম বিসিএস এ নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির বাই ফোন, এখানে ফোনের আগে বাই লিখছি, একই সাথে বাট ওভার দ্য ফোন, ফোনের আগে যদি দা থাকে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। সো ওভার দ্য ফোন আর বাই ফোন। একই সাথে 29তম বিসিএস এ আরো একটা প্রশ্ন এসেছে, রিজভি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। রিজভি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন, টেলিফোনের আগেও এখানে আমরা বাই ব্যবহার করছি বিকজ অফ এখানে কোনো ডিটারমিনার দেয়া নেই। টেলিফোন অথবা ফোনের আগে ডিটারমিনার দেয়া থাকলে আমরা সেখানে বাই ওভার ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড সেটা না থাকলে আমরা বাই লিখব। সো এখানে ফোন অথবা টেলিফোনের আগে একটাতেও ডিটারমিনার না থাকে, আমরা এখানে বাই ব্যবহার করছি। পরের প্রসঙ্গে আসি, লিটের পরে কি হবে এটা নিয়েও একটা কনফিউশন থাকে। লিটের পরে বাই এবং উইথ দুইটাই কিন্তু হয়। আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে সেখানে দেখবেন লেখা আছে লিটের পরে বাই আছে। আপনি ক্যামব্রিজ ডিকশনারি দেখলে সেখানে দেখবেন লিটের পরে উইথ লেখা আছে। তো এটা নিয়েও প্রায় কনফিউশন তৈরি হয় অনেক। অধিক যুক্তির প্রশ্নে আমার কাছে মনে হয়েছে যেটা বেশিরভাগ রাইটার অথবা বেশিরভাগ প্রিফারেন্সের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে আপনারা লিটের পরে বাই ব্যবহার করবেন। যদিও লিটের পরে বাই এবং উইথ দুইটাই হয় বলেই সম্মতি রয়েছে, বাজারে প্রচলিত রয়েছে, তথাপিও আমরা লিটের পরে উইথ অথবা বাই দুইটাই না লিখে বাই ব্যবহার করব, এটা লেখা প্রিফারেবল। একটা প্রশ্ন এসেছে 14তম বিসিএস এর, প্রশ্নটা হচ্ছে নাও ইডেজ মেনি ভিলেজার্স আর লিড বাই ইলেকট্রিসিটি। এখানে আমরা বাই ব্যবহার করছি প্রিফারেবল অর্থে। বাট রিমেম্বার, আবারও বলছি, ক্যামব্রিজ ডিকশনারি কিন্তু এখানে বাই বলেনি, ক্যামব্রিজ ডিকশনারি এখানে উইথ বলেছে। তথাপিও আমরা অধিক যুক্তির প্রশ্নে এখানে বাই ব্যবহার করছি। পরের প্রসঙ্গে দেখেন কি বলা হয়েছে, অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, একটা অ্যাট দ্য এন্ড আর একটা ইন দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড মানে when something ends, কোনো কিছু যখন শেষ হয়ে যায়, কোনো কিছু যখন শেষ হয়ে যায় তখন সেই শেষ হয়ে যাওয়া বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট দ্য এন্ড। আবারও খেয়াল করেন, কোনো কিছু শেষ হয়ে যাওয়া বোঝাতে আমরা ব্যবহার করছি অ্যাট দ্য এন্ড। যেমন ধরেন আমরা বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কোনো কিছুর শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ মানে মাসের শেষে, অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি জানুয়ারির শেষে, অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষে। বাট ইন দ্য এন্ড মানে ফাইনালি, চূড়ান্তভাবে, চূড়ান্তভাবে বোঝাতে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করি। উই সোল্ড ইট অ্যাট দ্য এন্ড, উই সোল্ড, সরি এখানে ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক, এটা কারেক্ট করতে হবে। এখানে উই সোল্ড ইট ইন দ্য এন্ড লিখতে হবে, নট অ্যাট দ্য এন্ড। উই সোল্ড ইট ইন দ্য এন্ড, এখানে আমার যে কার্সর আছে এখানে অ্যাট নয় ইন লিখতে হবে। উই সোল্ড ইট ইন দ্য এন্ড তার মানে ফাইনালি আমরা এটাকে বিক্রি করে দিয়েছিলাম। এবং এই ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড এর অ্যান্টোনিম রয়েছে, অ্যান্টোনিমটা হচ্ছে অ্যাট ফার্স্ট প্রথমত। তাহলে কি দাঁড়ালো, অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে when something ends, কোনো কিছু শেষ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য এন্ড ব্যবহার করব। আর আমরা ফাইনালি বা চূড়ান্তভাবে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ইন দ্য এন্ড ব্যবহার করব। আপনাদের মনে আছে ফোনের ক্ষেত্রে ওভার হবে না বাই হবে? ফোনের আগে ডিটারমিনার থাকলে ওভার লিখবেন, আর ফোনের আগে ডিটারমিনার না থাকলে বাই ব্যবহার করবেন। আবার বলছি শেষবারের মতো, ফোনের আগে ডিটারমিনার থাকলে ওভার লিখবেন,
আর ফোনের আগে ডিটারমিনার না থাকলে সেক্ষেত্রে বাই লিখবেন। লিটের পরে বাই এবং উইথ দুইটাই হতে পারে, বিশেষজ্ঞরা বাই এবং উইথ দুইটাই লিখেছেন, বাট অধিক যুক্তির প্রশ্নে আমরা লিটের পরে বাই ব্যবহার করব, এতে ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। সো যাতে আপনারা বিশ্বাস করেন সেজন্য অক্সফোর্ড ডিকশনারি নিশ্চয়ই আপনাদের বাসায় আছে, তারপর আমি এখানে আপনাদের সুবিধার্থে ছবি দেখিয়েছি। দেখেন অক্সফোর্ড ডিকশনারিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে দে লাইক টু ডু বিজনেস বাই ফোন অথবা ওভার দ্য ফোন। একটু খেয়াল করেন, বাই ফোন, ওভার দ্য ফোন। দা ফোন, ফোনের আগে ডিটারমিনার দা থাকার কারণে আমরা ওভার লিখছি, আর ফোনের আগে যখন ডিটারমিনার থাকছে না তখন কিন্তু বাই ব্যবহার করছি। ফলে অক্সফোর্ড ডিকশনারি থেকে এটা নেওয়া হয়েছে, আপনাদের বাসায় যদি সেটা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। ওভার হবে যদি তার আগে ডিটারমিনার থাকে, আর যদি ওভার ডিটারমিনার না থাকে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। বোঝা গেল সবার? আমাকে আরো আসতে বলা উচিত, একটু স্লো। সো এখানে কিছু কমন ফ্রেজেস আছে, এগুলো একটু দেখবেন, সবাই খুবই গুরুত্বের সাথে এগুলো একটু দেখে নেন। আমি বলে দিচ্ছি মুখে, কনসিডার দ্য ফলোইং কমন ফ্রেজেস। এই ফ্রেজগুলো সবাই আমি পড়ে দিচ্ছি, ফ্রেজগুলো সবাই মনে রাখবেন। ইন আ রুম, রুমের আগে ইন ব্যবহার করছি, ইন আ রুম, এগুলো এক একটা কমন ফ্রেজ। এই ফ্রেজগুলো আপনারা ইন জেনারেল আপনাদের মাথায় রাখবেন। ইন আ রুম, ইন আ শপ, ইন আ গার্ডেন, ইন আ টাউন। আমি ধীরে ধীরে বলছি যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা সহজে বুঝতে পারেন। আমি ধীরে ধীরে বলছি, ভিডিওটা রেখে দিলে নিজেদের কাছে পরে শুনতে সুবিধা হবে, অথবা শেয়ার করে রাখলে পরবর্তীতে আবার নিজেরা দেখতে পারবেন। আমি আবার বলছি, ইন আ রুম, ইন আ শপ, ইন আ গার্ডেন, ইন আ টাউন, ইন হসপিটাল, ইন প্রিজন, ইন বেড, ইন আ স্ট্রিট, ইন দ্য স্কাই, ইন দ্য ওয়ার্ল্ড, in the city center, in the box, in the kitchen, in that cupboard, in that bag, in a bank, in the north top, in the newspaper, in a book, in a photograph, in a picture, in a car, in a taxi, in the middle of, arrive in a city যেমন লন্ডন, প্যারিস ইত্যাদি, in the lesson, ইন ক্যাশ। ইন ক্যাশ এটা একটু ইম্পর্টেন্ট, ক্যাশ শব্দটার আগে আমরা ইন ব্যবহার করি। ইন ক্যাশ, ইন ক্যাশ, ইন রাইটিং, ইন পেন, ইন বাইরো, ইন ফেল্ট টিপ, ইন ইঙ্ক, ইন পেন্সিল, ইন জেনারেল, ইন অ্যাডভান্স, ইন মাই ওপিনিয়ন। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখেন, ইন মাই ওপিনিয়ন কিন্তু ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। মাই পয়েন্ট অফ ভিউ বললে সেক্ষেত্রে ফ্রম বলবেন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, বাট ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। পেন্সিলের আগে ইন লিখবেন, জেনারেল আগে ইন লিখবেন। এগুলো এক একটা কমন এক্সপ্রেশন, এগুলো কমনলি এই ওয়ার্ডগুলোর সাথে এই শব্দগুলো, এই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। সো এগুলো কমন ফ্রেজেস, সো এগুলো ইউ শুড কনসিডার দিস কমন ফ্রেজেস। এখানে অ্যাড দিয়েও কিছু কমন ফ্রেজেস আমরা লিখেছি, সেগুলো একটু পড়ে দিচ্ছি, আপনারা যারা দেখতে পাচ্ছেন না তাদের সুবিধা হবে ভালো করে শুনলে। at the bus stop, বাস স্টপের আগে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। রিমেম্বার, বাস স্টপ, at the bus stop, at the door, at the traffic lights, at her desk, ডেস্কে বসে কাজ করা বোঝানোর ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাট ব্যবহার করব। at the top, at the bottom, চূড়ায় থাকা at the top, বটমে থাকা at the bottom, at the top of অথবা at home, at work, at school, at university, at the airport, at the station, at John's house, at my sister's house, at the concert, at a party, at a football match, arrive at a small place, station or hotel ইত্যাদি, at the age of, at a 100 or 200 degrees, at 500 or 100 kilometers an hour। তার মানে এই যে কথাগুলো বললাম, এই যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাট শব্দটা কমনলি ইউজড ফ্রেজেস, কমনলি ওয়ার্ড ফ্রেজ। যারা প্রশ্ন করছে ওগুলো কি নোট করছেন না? ওকে, সো আবারও খেয়াল করেন, বাস স্টপ, at the bus stop, at the door, at the traffic lights। আগে একবার বলেছি, আবারও বলছি, at her desk, at the top, at the bottom, at home, at work, at school, at university ইত্যাদি।
এছাড়া অন দিয়ে আমরা কিছু কমন এক্সপ্রেশন এখানে দিয়েছি। অন সবাই, অন আ শেলফ, অন আ প্লেট, অন আ ব্যালকনি, অন দ্য ফ্লোর, অন দ্য পেভমেন্ট, অন দ্য গ্রাস, অন দ্য এনভেলপ, অন আ হর্স, অন আ বাইসাইকেল, অন আ বাইসাইকেল, ওই যে ডিটারমিনার থাকার কারণে অন আ বাইসাইকেল, অন আ মোটর বাইক, অন আ বাস, অন আ ট্রেন। অলরেডি এগুলো আলাপ করেছি। ট্রেনের আগে ডিটারমিনার থাকলে অন, বাসের আগে ডিটারমিনার থাকলে অন আ প্লেন, অন আ শিপ, অন দ্য গ্রাউন্ড, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ওয়ে, অন হলিডে, অন টেলিভিশন, অন দ্য রেডিও, অন দ্য ফোন। আচ্ছা, এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারেন অন দ্য ফোন, ফোনের আগে অন কেন লিখলাম? কিছুক্ষণ আগে আমরা ওভার দ্য ফোন বলেছি এবং বাই ফোন বলেছি, কেন অন দ্য ফোন বলছি? অন দ্য ফোন অর্থ হচ্ছে ফোনে ব্যস্ত থাকা, এবং এটা সাধারণত বি ভার্বের পরে, সাধারণত বি ভার্বের পরে ফোনে ব্যস্ত থাকা বোঝাতে সাধারণত বি ভার্বের পরে আমরা অন ব্যবহার করি। আমি আবার বলছি, সাধারণত ফোনে ব্যস্ত থাকা বোঝাতে আমরা বি ভার্বের পরে অন ব্যবহার করি। দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি অন দা ফোন, ব্যস্ত থাকা বোঝাতে অন দা ফোন। ধরে নেন আপনি যদি বলেন যে আমি ফোনের মাধ্যমে বিষয়টা কাউকে জানিয়েছি, ফোনের মাধ্যমে বিষয়টা কাউকে জানিয়েছেন, যদি এরকম বলেন সেই ক্ষেত্রে আপনি ওভার অথবা বাই লিখবেন, ডিটারমিনার থাকা না থাকা সাপেক্ষে ওভার অথবা বাই লিখবেন। কিন্তু আপনি যদি বলেন যে তিনি এখন ফোনে ব্যস্ত রয়েছেন, এখন তিনি কথা বলতে পারবেন না বিকজ তিনি এখন ফোনে ব্যস্ত রয়েছেন, এরকম যদি বলেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফোনের আগে অন ব্যবহার করব, রিগার্ডলেসলি ডিটারমিনার আছে না নাই। বি ভার্বের পরে আমরা সাধারণভাবে এই কাজটা করব, অন ব্যবহার করব। এছাড়া আরো কিছু ফ্রেজ অন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নিব। অন দ্য গ্রাউন্ড, on the first floor, on the way, on holiday, on television, on the radio, on the phone, on fire, on time, not late. On time এবং in time নিয়ে আমরা একটু আলাপ করব পরে। on foot, on a journey, অথবা on a trip, অথবা on a tour, on the market, on the whole, on purpose। এবং এই এক্সপ্রেশনগুলো, এই কমন এক্সপ্রেশনগুলো নেওয়া হয়েছে এসেনশিয়াল ইংলিশ গ্রামার, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস বাই রেমন্ড মার্ফি, সেকেন্ড এডিশন, পেজ 206 and 208। সো আমরা প্রত্যেকেই এই কমন যে এক্সপ্রেশন গুলো রয়েছে অথবা এই কমন ফ্রেজ গুলো রয়েছে, এই ফ্রেজ গুলো অবশ্যই সবাই মনে রাখবো, এবং মনে রাখার জন্য আমরা সবাই এগুলোকে শেয়ার করব অথবা এগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখবো। আমি আচ্ছা, কেউ স্লোলি বলার জন্য বলছেন, আমি একটু স্লো বলছি, ঠিক আছে। পরের কথা দেখেন, the following nouns take preposition from after them। এই জিনিসটা দেখেন কি বলা হয়েছে, following nouns take preposition from after them। নিচে যে নাউন গুলো লেখা হয়েছে, নিচে যে শব্দগুলো লেখা হয়েছে, এই শব্দগুলোর পরে preposition from ব্যবহার করতে হবে। আবার বলছি, নিচে যে শব্দগুলো রয়েছে, নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোর পরে আমরা preposition from ব্যবহার করব। নিচে যে শব্দগুলো রয়েছে সেগুলোর পরে আমরা preposition from ব্যবহার করব। কোন কোন শব্দ? abstinence, refrained, abstained, cessation, deliverance, descent, digression, escape, exemption, inference, respite। এই শব্দগুলোর পরে আমরা preposition from ব্যবহার করব। আবার বলছি, যে শব্দগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, যে নাউনগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, এই নাউনগুলোর পরে আমরা সবসময় from ব্যবহার করব। এবং এখানে দেখেন 37তম পিলির একটা প্রশ্ন এখানে লেখা হয়েছে, he refrained from taking any drastic action। সবাই দেখতে পাচ্ছেন আশা করি, এখানে he refrained from, আচ্ছা তাহলে আচ্ছা, যারা প্রথমে প্রশ্ন করেছেন, আমি ল্যাপটপের খুব কাছে আছি, যারা প্রশ্ন করেছেন আগে, প্রশ্নগুলো আবার করেন, যারা প্রশ্নের উত্তর পেতে চান অথবা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে আরেকবার প্রশ্ন করলে আমি মোটামুটি দেখে দিব। আপনি একটু আমাকে দেখেন। সো যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, আবার বলছি, যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর পরে আমরা preposition from ব্যবহার করব। যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে
অ্যাবস্টিনেন্স, রিফ্রেইন, সে শব্দগুলো বললাম, তাদের পরে ফ্রম ব্যবহার করব। 37তম প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হয়েছে রিফ্রেইন ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। এখানে রিফ্রেইন শব্দটা আছে, তারপরে আমরা ফ্রম ব্যবহার করেছি। আমি আবার বলছি, রিফ্রেইনড, অ্যাবস্টেইন, অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টেইনড, সেসেশন সহ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পরে আমরা প্রিপজিশন ফ্রম ব্যবহার করব। ওয়ার্ডগুলো মুখস্থ করে নিব সবাই, এবং প্রয়োজনে ওই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে পরে মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়া এখানে আরো একটা কি বলে রুল দেওয়া হয়েছে। রুলটাতে কি বলা হয়েছে দেখেন, দ্য ফলোইং নাউন্স টেক প্রিপজিশন উইথ। নিচে যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলোর সাথে সবসময় প্রিপজিশন উইথ ব্যবহার করতে হবে। আঙ্কেলের পরে কি টু হবে? আচ্ছা, সো নিচে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পর আমরা উইথ ব্যবহার করব। শব্দগুলো একটু পড়ে দিচ্ছি। শব্দগুলো হচ্ছে ইন্টিমেসি, আমি ধীরে ধীরে পড়ছি যাতে আপনাদের সুবিধা হয়। শব্দগুলো হচ্ছে ইন্টিমেসি, রিলেশন, ইন্টারকোর্স, এনমিটি, অ্যাকোয়েন্টেন্স, অ্যালায়েন্স, বার্গেইন, কম্পারিজন, কনফর্মিটি। এই শব্দগুলোর পরে আমরা সবসময় উইথ ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, আই হ্যাভ নো রিলেশন উইথ নাদিয়া। নাদিয়ার সাথে আমার কোনো রিলেশন নেই। এরকম ক্ষেত্রে আমরা রিলেশন শব্দটির পরে উইথ ব্যবহার করছি, ইন্টিমেসি শব্দটার পরে উইথ ব্যবহার করছি, ইন্টারকোর্স শব্দটার পরে উইথ ব্যবহার করছি। সবাই বুঝতে পারছেন তো না? আপনাদের কি মনে আছে ইন দ্য এন্ড এবং এট দ্য এন্ড এর মানে কি? হ্যাঁ ভাই বলেন। স্লাইড দিয়ে দিব আমরা, যে পিচ করে স্লাইডটা কালকে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, যারা স্লাইড চাচ্ছেন, অনেকে স্লাইড দেয়া যায় কিনা সেটা বলছেন। স্লাইডটা আমরা আগামীকালকে জেপিজি ফরম্যাট করে আগামীকালকে আমাদের গ্রুপে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের যে গ্রুপ রয়েছে কনফিডেন্স হাইফেন রাজু, বিসিএস কনফিডেন্স লিখে হাইফেন রাজু, যে গ্রুপ থেকে আপনারা লাইভ দেখছেন, যে পেজ থেকে আপনারা লাইভ দেখছেন, ওই পেজে আগামীকালকে এই স্লাইডটাকে আপলোড করা হবে, তখন আপনারা নিজ দায়িত্বে ডাউনলোড করে নেবেন। আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, সবাই কি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছেন? অফ করে দিব? ইউটিউবে যদি ক্লাসগুলো হয় ভালো হয়। ইউটিউবে ক্লাসগুলো তো এটা প্রাতিষ্ঠানিক, আচ্ছা দেওয়া হবে ইউটিউবে। আমাদের সাথে, আমার সাথে কনফিডেন্সের এত নাম থাকতে নাদিয়া কেন স্যার? এসএমটিক নাদিয়া নামটা হতে পারে না? ফেভারিট হতে পারে না? কত কিছু থাকে, আমি পড়াই না, অনেকে থাকে তো, অনেকে থাকে না। যদিও আমার বউ একজন, তারপরেও নাদিয়া হতে পারে না। এসএমটিক শুভকামনা। এসএমটিকের ক্লাস দেখবেন, ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট টিচার্স ইন বাংলাদেশ। আতিক প্রসঙ্গে যেহেতু আসছি সেহেতু একটু বলি, আমাদের আগামীকালকে ম্যাথ ক্লাস, আন্তর্জাতিকের ক্লাস এসএমটিকের সাথে অবশ্যই করবেন, অবশ্যই করবেন। যারা আমার উপর ফেইথ আছে, যাদের আমার উপর ফেইথ আছে এবং আমাকে পছন্দ করেন, তারা তো করবেনই। যারা আমাকে পছন্দ করেন না তারাও করবেন, কারণ এসএমটিক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোটিভেটরস। একেবারে গ্রেটেস্ট না, বাট ওয়ান অফ দ্য। এবং অবশ্যই আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ স্যারের ক্লাস করবেন। স্যার আমার নিজেরও স্যার, শাহ আলম স্যারের ক্লাস করবেন, শাহ আলম স্যারের ক্লাস করবেন। আমাদের বাংলা রানা স্যারের ক্লাস, নায়েব আলী স্যারের ক্লাস স্পেশালি অবশ্যই করবেন। কনফিডেন্সের প্রত্যেক টিচারেরই ক্লাস আপনাদের জন্য খুবই ইফেক্টিভ, এবং আপনারা তো নিশ্চয়ই জানেনই, আপনাদেরকে আর কি বলবো। যাই হোক, এসএমটিক আমার মনে হয়েছে তাই লিখছি। হ্যাঁ, এটা কোনো বিশেষ কারণ নেই। তুমি তো আমার বাসায় আগুন ধরা বাজা দেখা যাচ্ছে। ওকে, আমরা ফিরে আসি। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ইন টাইম এবং অন টাইম, এটা এখান থেকেও পরীক্ষার প্রশ্ন হয়। ইন টাইম এবং অন টাইম আমরা একটু দেখে নিই। ইন টাইম মানে আর্লি এনাফ। আমরা যদি কোথাও যাই, কিছু সময় হাতে রেখে যদি আমরা কোথাও যেতে চাই, কোথাও কোনো কাজ করতে চাই, সেরকম ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব। কোথাও কোনো কিছু করার ক্ষেত্রে আমরা হাতে সময় রেখে যদি কোনো কিছু করি, কিছু সময় আগে বোঝাতে আমরা ইন টাইম ব্যবহার করব। আর অন টাইম মানে হচ্ছে এট দ্য রাইট টাইম, সঠিক সময়, একেবারে এক্সাক্ট টাইম। আচ্ছা ধরেন এয়ারপোর্টে যে প্লেন ছেড়ে যায় অথবা স্টেশন থেকে যে ট্রেন ছেড়ে যায়, সেটা যদি সময় মতো হয়,
তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অন টাইম বলবো, সঠিক সময়ে যাওয়া। 9টার ট্রেন ঠিক 9টায় ছাড়া। কিন্তু একজন ছাত্র যখন ক্লাসে আসে, ক্লাসে এসে ক্লাস করার জন্য তাকে 9টায় যদি ক্লাস হয়, নিশ্চয়ই তাকে 8:50 বা 8:55 ক্লাসে উপস্থিত থাকতে হয়। ইন দ্যাট কেস তিনি ক্লাসে এসেছেন ইন টাইমে, সঠিক সময়ের কিছু আগে। ফলে ভালো করে মনে রাখবেন, ইন টাইম ইকুয়াল টু আর্লি এনাফ। যথেষ্ট একটু সময় রেখে, একটু সময় হাতে রেখে বোঝাতে আমরা ইন টাইম ব্যবহার করছি। আর অন টাইম মানে এট দ্য রাইট টাইম, সঠিক সময় বোঝাতে, সঠিক সময় বোঝাতে আমরা সেক্ষেত্রে অন টাইম ব্যবহার করছি। We got to the airport. We got to the airport in time to have a coffee before checking in. We got to the airport in time to have a coffee before checking in. We got to the airport, আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম ইন টাইম, সঠিক সময়ের একটু আগে, টু হ্যাভ আ কফি বিফোর চেকিং ইন, চেকিং ইন করার পূর্বে, চেক ইন করার পূর্বে এক কাপ কফি খাওয়ার জন্য অথবা এক কাপ চা খাওয়ার জন্য যথেষ্ট সময় হাতে রেখে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম, সেরকম ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করছি। পরের বাক্যে দেখেন, দ্য প্লেন টুক অফ অন টাইম, সঠিক সময়ে ট্রেনটা টুক অফ করেছে। দ্যাট মিনস প্লেনটি যদি ছাড়ার কথা থাকে 10টা 20-এ, প্লেনটি ঠিক 10টা 20-এ ছেড়ে গিয়েছিল। এরকম ক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করি। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, লাইভটা শুরু হওয়ার কথা 8টায়, ঠিক 8টায় শুরু হয়েছে, এটাকে আমরা বলছি অন টাইম। আর লাইভটা শুরু হওয়ার কথা 8টায় একটু আগে যদি আর্লি এনাফে যদি শুরু হয়, মানে 1-2 মিনিট আগে শুরু করা অথবা আরেকটু আগে শুরু করা, তাহলে ইন দ্যাট কেস আমরা সেখানে ব্যবহার করছি ইন টাইম। এছাড়া আরো কিছু কমন এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে, খুব দ্রুত একটু চোখ বুলিয়ে নেবেন। কমন এক্সপ্রেশন গুলো একটু দেখেন। ইন জানুয়ারি, ইন সামার, ইন 2020, অর্থাৎ মাসের আগে আমরা ইন ব্যবহার করি। সামার, গ্রীষ্মের আগে আমরা ইন ব্যবহার করি। সাল, 2020, সালের আগে আমরা ইন ব্যবহার করি। বাট অ্যাট 5 PM, ঘড়ির কোনো নির্দিষ্ট সময় যদি কোথাও থাকে, সুনির্দিষ্ট কোনো সময়, ঘড়ির কোনো সুনির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। অন ফ্রাইডে, দিন বা তারিখের আগে আমরা অন লিখি, সো আমরা লিখবো অন ফ্রাইডে, অন 6th July, at night, at dawn, at dusk, at Christmas, at dawn, dawn-এর আগে at লিখবো, dusk-এর আগে at লিখবো, Christmas-এর আগে at লিখবো, but on Christmas day, ক্রিসমাসের সাথে যদি ডে শব্দটা থাকে, DAY, ক্রিসমাসের সাথে ডে শব্দটা থাকলে আমরা সেক্ষেত্রে অন ব্যবহার করব। বাট ক্রিসমাস শব্দটা ডে ছাড়া যদি শুধু ক্রিসমাস থাকে, তাহলে তার আগে আমরা ব্যবহার করব at ক্রিসমাস, কিন্তু অন ক্রিসমাস ডে। আবারও বলছি, ক্রিসমাসের পরে যদি ডে থাকে তাহলে আমরা অন ব্যবহার করব, আর ক্রিসমাসের আগে ডে না থেকে শুধু ক্রিসমাস থাকলে সেক্ষেত্রে আমরা at ব্যবহার করব। এছাড়া আরেকটা এক্সপ্রেশন এখানে দেখেন, at the weekend এবং on the weekend, দুটোই কিন্তু কারেক্ট। at the weekend এবং on the weekend, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশে at the weekend বলা হয় এবং আমেরিকান ইংলিশে বলা হয় on the weekend। বাট এই ক্ষেত্রে যদি কখনো পরীক্ষায় আসে at the weekend লিখবো নাকি on the weekend লিখবো, সেই ক্ষেত্রে আমাদের উচিত at the weekend ব্যবহার করা, বিকজ অফ এটা বেশি প্রিফারেবল at the weekend লেখা। বাট রিমেম্বার, at the weekend এবং on the weekend both are correct. at the weekend ও লেখা যাবে, on the weekend ও লেখা যাবে, বাট ব্রিটিশ ইংলিশে at the weekend লেখা হয় আর আমেরিকান ইংলিশে আমরা on the weekend ব্যবহার করি। সো খেয়াল করবেন, বাট পরীক্ষার হলে যদি আমাদের এটা প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা at the weekend লেখার চেষ্টা করব। এছাড়া আরো কিছু এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, দেখেন। ইন দ্য মর্নিং, সকালে বোঝাতে আমরা ইন দ্য মর্নিং, বাট অন দ্য মর্নিং অফ 28th July, একটা সুনির্দিষ্ট তারিখের সকাল বোঝালে অথবা একটা সুনির্দিষ্ট তারিখের সন্ধ্যা বা বিকাল বোঝালে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। জেনারেলি মর্নিং, ইভিনিং, আফটারনুন এরকম বোঝালে আমরা সেক্ষেত্রে ইন ব্যবহার করব, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন ইত্যাদি। কিন্তু জেনারেলি সেটা না বুঝিয়ে যদি আমরা কোনো সুনির্দিষ্ট দিনের সকাল, বিকাল, সন্ধ্যা এগুলো বোঝাই, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তার মানে আমরা বলবো অন দ্য মর্নিং অফ 28th July, অন দ্য মর্নিং অফ ফ্রাইডে, অন দ্য মর্নিং অফ সানডে ইত্যাদি। এছাড়া পরের কথাগুলো দেখেন, পরের কথা বলা হয়েছে, নো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ কালার, নামের পূর্বে, কোন নামের, রঙের নামের পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করি না। নো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ কালার, রঙের নামের পূর্বে, রঙের নামের পূর্বে আমরা কখনো প্রিপোজিশন ব্যবহার করব না। মনে রাখবো, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ইন গ্রিন, এটা কারেক্ট নয়। 14তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন, এটা ঠিক নয়। আমরা এটাকে বলবো, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন, নট ইন গ্রিন। আমি আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন
ইন গ্রিন নয়, বিকজ রঙের নামের আগে আমরা সাধারণভাবে প্রিপোজিশন লিখব না। কিন্তু ইন ক্যান বি ইউজ টু ইন্ডিকেট ড্রেস, রং দ্বারা যদি কোনো পোশাক আশাক নির্দেশ করা হয় সেক্ষেত্রে রঙের আগে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। যেমন দ্য গার্ল ইন ব্লু, দ্য গার্ল ইন ব্লু বলতে এখানে ব্লু দ্বারা কালার নয়, বরং কালার দ্বারা এখানে পোশাক আশাক বা জামা কাপড় বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কালারের আগে আমরা এখানে ইন ব্যবহার করছি। পরের প্রসঙ্গে যাই। সবাই বুঝতে পারছেন? এই মহিন, সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? কালারের আগে সাধারণত আমরা প্রিপোজিশন লিখবো না। এখানে একটু স্ক্রিন মনে হয় ঝাপসা দেখাচ্ছে। পরের প্রসঙ্গে যাই। পরের প্রসঙ্গে কি বলা হয়েছে? প্রিপোজিশনের এখানে কিছু ডিফারেন্ট ইস্যু দেওয়া হয়েছে। ইস্যুগুলো ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখেন। কিছু ওয়ার্ড লেখা হয়েছে: টাচিং, রেসপেক্টিং, বেয়ারিং, রিগার্ডিং, কনসার্নিং, পেন্ডিং, কনসিডারিং, ডিউরিং এবং নট উইথস্ট্যান্ডিং। এই শব্দগুলো প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, একটু সবাই মনোযোগ দেন। যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দগুলো প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, এখানে যে শব্দগুলো দেখছেন, টাচিং, রেসপেক্টিং, বেয়ারিং, রিগার্ডিং, কনসার্নিং, পেন্ডিং, কনসিডারিং, ডিউরিং, এই শব্দগুলো সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় এবং এরা নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে এরা প্রিপোজিশনের কাজ করে। এটা নেওয়া হয়েছে হাই স্কুলে, এই কথাগুলো নেওয়া হয়েছে হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বাই রেনান মার্টিনের প্রিপোজিশন অংশ থেকে। আপনারা যদি বাসায় বইটা থাকে অবশ্যই রেনান মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইটা পড়তে পারেন। সেখানে বলা হয়েছে টাচিং, রেসপেক্টিং এই শব্দগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে কখনো কখনো প্রিপোজিশনের কাজ করে। তো এখানে একটা বিশেষ আলাপ করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে জেরান্ডকে আমরা সাধারণত নাউন বলে থাকি, অর্থাৎ ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাদেরকে আমরা সাধারণত জেরান্ড বলে থাকি। অন দি আদার হ্যান্ড আমরা ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে আমরা তাকে কি বলে থাকি? ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে আমরা তাকে পার্টিসিপল বলে থাকি। এই কথাটা সবসময় সত্য নয়। শুধু ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলেই সে পার্টিসিপল হবে, বিষয়টা কিন্তু তা নয়। ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, এবং এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু প্রিপোজিশনের কাজও করতে পারে। তার মানে আজকের আলাপের পরে আপনাদের সবার এই কথাটা মাথায় রাখা উচিত যে পার্টিসিপল গুলো সব সময় যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে এই কথাটা ঠিক নয়। পার্টিসিপল গুলো কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে, পার্টিসিপল গুলো কখনো কখনো প্রিপোজিশন হতে পারে। এখানে যে পার্টিসিপল গুলো আছে যেমন টাচিং, রেসপেক্টিং, এগুলো কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করে নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে। তাহলে একটা বিশেষ কথা জানলাম আজকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল গুলো সবসময় যে অ্যাডজেক্টিভ হবে তা নয়। আমি আবার বলছি, প্রেজেন্ট পার্টিসিপল গুলো সবসময় যে অ্যাডজেক্টিভ হবে তা নয়। তারা কখনো কখনো টু সাম এক্সটেন্ট অ্যাডভার্ব হতে পারে, টু সাম এক্সটেন্ট দে ক্যান বি ইউজড অ্যাজ প্রিপোজিশন। তারা কখনো কখনো প্রিপোজিশন এবং কখনো কখনো তারা কনজাংশনও হতে পারে। সেটা আপনাদের সাথে ক্লাসে আবার যখন দেখা হবে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখেন প্রথম এক্সাম্পলটা, বেয়ারিং অ্যাক্সিডেন্ট দ্য মেইল উইল অ্যারাইভ টুমরো। বেয়ারিং অ্যাক্সিডেন্ট দ্য মেইল উইল অ্যারাইভ টুমরো। এখানে বেয়ারিং মানে অ্যাপার্ট ফ্রম অর এক্সপেক্টিং। সো এখানে বেয়ারিং শব্দটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, একই সাথে এই শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। একই সাথে কনসার্নিং হিজ এক্সপিরিয়েন্স দ্য অথরিটি রিক্রুটেড হিম। কনসার্নিং, এখানে কনসার্নিং মানে অ্যাবাউট, কনসার্নিং মানে অ্যাবাউট, দ্যাটস ওয়াই কনসার্নিং শব্দটাকে আমরা বলছি প্রিপোজিশন এবং এই কনসার্নিং শব্দটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। For the same reason এখানে দেখেন লেখা হয়েছে notwithstanding his riches he was not able to buy a new car. notwithstanding, এবং এখানে notwithstanding মানে in spite of, এবং এই notwithstanding মানে যেহেতু in spite of সেহেতু notwithstanding এখানে প্রিপোজিশনের কাজ করেছে এবং তারা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। সো notwithstanding এটা একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রিপোজিশন। For the same reason, considering the quality, the price is not high. Considering the quality, the price is not high. এখানে considering মানে হচ্ছে taking into account, account নেয়া, consideration নেয়া, নজরে নেয়া। consideration নেয়াকে আমরা
টেকিং ইনটু অ্যাকাউন্টকে আমরা একসাথে কনসিডারিং বলছি। সো কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই, এখানে কনসিডারিংটা প্রিপোজিশন এবং প্রেজেন্ট পার্টিসিপল। এন্ড ফাইনালি টাচিং দিস ম্যাটার আই হ্যাভ নট ইয়েট মেড আপ মাই মাইন্ড। সো টাচিং বলতে এখানে উইথ রিগার্ড টু, এবং টাচিং মানে উইথ রিগার্ড টু, সুতরাং এটা একটা প্রিপোজিশন এবং একই সাথে নাউনের আগে ব্যবহৃত হয়ে টাচিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। সো টাচিং দিস ম্যাটার, এখানে টাচিংটাকেও আমরা প্রিপোজিশন এবং প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আচ্ছা, আরেকটা ফাইল ছিল যে ওটা লাগবে, ওই এটা কোথায়, দুটো ছিল, একটা ওয়ার্ডের ফাইল ছিল। আচ্ছা, এই সুযোগে আমাদের একটা ওয়ার্ডের ফাইল দিবে, এই সুযোগে আমি কিছু প্রশ্নের উত্তর একটু দিয়ে দিচ্ছি, কিছু প্রশ্নের উত্তর দিই। অন ফোন বাই অথবা ওভার ফোন দিয়ে এক্সাম্পল, অন দ্য রেডিও হলো বাট অন দ্য টেলিভিশন কেন হলো না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে অন ফোন বাই ওভার ফোন দিয়ে এক্সাম্পল। আচ্ছা, ধরেন আমি যদি বলি যে আই উইল ডিসকাস হিম, অথবা সরি আই উইল ডিসকাস উইথ হিম ড্যাশ ফোন, আই উইল ডিসকাস হিম ড্যাশ ফোন, সেক্ষেত্রে ফোনের আগে কোনো ডিটারমিনার না থাকলে সেক্ষেত্রে আমি ব্যবহার করছি আই উইল ডিসকাস উইথ হিম, দিয়ে দিচ্ছেন এটা, ওকে ওকে, সেক্ষেত্রে আমি ব্যবহার করছি আই উইল ডিসকাস উইথ হিম বাই ফোন, কিন্তু যখন আমি ডিটারমিনার লিখছি সেক্ষেত্রে আমি ব্যবহার করছি ওভার দ্য ফোন। আচ্ছা, ওভার দ্য অন দ্য রেডিও বাট অন দ্য টেলিভিশন, অন দ্য টেলিভিশন সাধারণত আমরা লাইভ যখন ওয়াচ করা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে সাধারণত আমরা অন সরাসরি লিখি না। মনে রাখবো অন দ্য রেডিও, এই কথাটা রেডিও শব্দটার সাথে ফিক্সড থাকে, বাট এই কথাটা টেলিভিশনের সাথে ফিক্সড নয়। নির্দিষ্ট করে কোনো, আচ্ছা এই প্রশ্নগুলো পরে দেখবো, আমি এটা একটু দেখে দেই। আচ্ছা, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমি প্রায় আর 20 মিনিট বা আধা ঘন্টা কথা বলবো। এখানে একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ছবিটা একটু দেখার চেষ্টা করেন। এখানে ছবির মাধ্যমে কিছু প্রিপোজিশন বোঝানোর চেষ্টা করা হয়েছে। স্ক্রলিং হচ্ছে না, মানে আপনি ওখানে পাচ্ছেন কিনা? প্রথমে দেখেন একটা পিকচার দেওয়া হয়েছে টু, দিকে, মানে দিকে বোঝাতে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের দিকে যাওয়া বোঝাতে আমরা টু ব্যবহার করি। আর অন্যদিকে বক্স থেকে যখন, এখানে দেখেন একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, বক্স থেকে যখন আপনি বাইরে চলে যাচ্ছেন, অন্যদিকে চলে যাচ্ছেন, তখন আমরা ব্যবহার করছি ফ্রম। তাহলে টু মানে দিকে, ফ্রম মানে হইতে, কোনো কিছুর দিকে বোঝালে টু লিখবো, কোনো কিছু হইতে বের হয়ে চলে গেলে সেক্ষেত্রে আমরা ফ্রম লিখবো। সো প্রথম সেন্টেন্সটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তামান্না ইজ গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ, আমরা এটা বুঝতে পারি। একটু কিছু জটিল ইস্যু আছে, সেগুলো একটু দেখি। এখানে দেখেন ইনটুর ছবিটা একটু সবাই দেখি। ইনটুর ছবিটা উপরের দিক থেকে যখন এরকম কোনো কিছুর ভেতরে প্রবেশ করা হচ্ছে, অথবা এইভাবে যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করছি। অর্থাৎ রুহামা জাম্পড ইনটু দ্য ওয়াটার, পানির ভেতরে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করছি। রুহামা জাম্পড ইনটু দ্য ওয়াটার, এক অবস্থান থেকে অন্য অবস্থায় যাওয়া, গতিশীল থাকার ক্ষেত্রে আমরা সাধারণত ইনটু ব্যবহার করি। আরো কিছু এক্সাম্পল আছে। আ ম্যান, ভাই একটু জুম করলে কন্ট্রোল দিয়ে, একটু উপরে বোধহয়। সো এখানে দেখেন a man came out of the house and got into a car, এটা কি হলো? এটা আচ্ছা আসছে। a man came out of the house and got into a car, বাইরে থেকে এসে কারের ভিতরে প্রবেশ করা, কোনো কিছুর ভেতরে গতিশীল অবস্থায় থাকলে, একটার থেকে আরেকটার ভিতরে গতিশীল অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। আমি আবার বলছি, কোনো কিছুর ভেতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝালে, একটার সাথে আরেকটার গতিশীলতা বোঝালে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। সো রুহামা জাম্পড ইনটু দ্য ওয়াটার, এক অবস্থান থেকে অন্য অবস্থানে, এক অবস্থান থেকে ওয়াটারে যাওয়া, সেক্ষেত্রে জাম্পড ইনটু।
এবং a man came out of the house and got into a car, কোন অবস্থান থেকে কারের মধ্যে প্রবেশ করা, এরকম ক্ষেত্রে আমরা into ব্যবহার করি। এছাড়া আমরা out of ব্যবহার করি কোন কিছুর বাইরে যাওয়া বোঝাতে, out এর পরে আমরা of ব্যবহার করি। why are you looking out of the window, জানালার বাইরের দিকে তাকানো। এখানে দেখেন ছবিতে দেখানো হয়েছে out of, বাইরে দিকে তাকানো। এখানেও দেখেন, এখানেও ছবি দেয়া হয়েছে out of। out of মানে বাইরে, কোনো কিছুর বাইরে দিয়ে যাওয়া বোঝাতে আমরা সবসময় out of ব্যবহার করি। এছাড়া এখানে দেখেন ডি নাম্বার সেন্টেন্সটা দেখেন, এ ইজ ইনসাইড অথবা ইন দ্য সার্কেল, কোনো কিছুর ভেতরে, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা সাধারণত ইনসাইড অথবা ইন ব্যবহার করি। সো এই ছবিটা দেখেন, এই ছবিটার মধ্যে লেখা হয়েছে এটা ব্যবহার করা হয়েছে সার্কেলের মধ্যে। কোনো কিছুর সার্কেলের মধ্যে বা কোনো কিছুর ভেতরে স্থিতিশীল অবস্থা বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। সো এ ইজ ইনসাইড অথবা ইন দ্য সার্কেল, এটা সার্কেলের ভেতরে, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা সবসময় ইন লিখি। I took the old batteries out of the radio, তাহলে এগুলো বুঝতেই পেরেছেন ছবিগুলো আরেকবার দেখেন। টু মানে কোনো কিছুর দিকে যাওয়া, ফ্রম মানে কোনো কিছু হইতে চলে যাওয়া, আর ইনটু মানে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা, গতিশীল থাকা। ইনের ক্ষেত্রে ইনটুর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন গতিশীল থাকবে, কোনো কিছুর একদিক থেকে আরেক দিকে সবসময় গতিশীল থাকবে, বা ইনের ক্ষেত্রে এটা দ্বারা স্থিতিশীলতা বোঝায় সবসময়। আউট অফ মানে কোনো কিছুর বাইরে চলে যাওয়া, একটা থেকে আরেক বাইরে চলে যাওয়া। আপনাদেরকে একটু রিকল করি, আপনাদের মেমোরি ঠিক আছে। বিটুইন এবং অ্যামাং এর পার্থক্যে আমরা একটা কথা বলেছিলাম, মনে করে দেখেন। অনেকের মধ্যেও বিটুইন হতে পারে, কখন মনে করে দেখেন। অনেকের মধ্যে বিটুইন হয় কখন, যখন আমরা পারস্পরিক সম্পর্ক, কানেকশন, ভৌগোলিক অবস্থান, শেয়ারিং ইত্যাদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে আমরা অ্যামাং না লিখে বিটুইন ব্যবহার করি। 38তম প্রিলিতে প্রশ্ন হয়েছিল, অ্যামাং ইজ আ প্রেপোজিশন হুইচ ইজ ইউজড when more than two people are involved, যখন স্বাভাবিকভাবে দুইয়ের অধিক থাকে সেক্ষেত্রে অ্যামাং, আর দুইয়ের মধ্যে হলে আমরা সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করি। এছাড়া কনসার্নের পরে আমরা ইন ব্যবহার করেছি। কনসার্নের পরে ইন ব্যবহার করেছি যখন আমরা ইনভলভড অথবা প্লটে থাকা বোঝাই, সেই ক্ষেত্রে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করেছি। ফোন অথবা টেলিফোনের ক্ষেত্রে মনে রাখবো, ফোন অথবা টেলিফোনের ক্ষেত্রে তাদের আগে ডিটারমিনার থাকলে আমরা ওভার লিখবো, ডিটারমিনার না থাকলে বাই লিখবো। লিটের পরে বাই এবং উইথ দুইটাই হতে পারে, বাট আমরা অধিক বিতর্কে না গিয়ে অধিক যুক্তির প্রশ্নে যদি আসি তাহলে আমরা লিটের পরে বাই ব্যবহার করব। এছাড়া আমরা আলাপ করেছি অ্যাট দ্য এন্ড অথবা ইন দ্য এন্ড নিয়ে আমরা আলাপ করছি। ইনটু কোথায় হবে, আশা করি বুঝতে পারছেন। ইনটু শব্দটা সবসময় কোনো কিছুর গতিশীলতা বোঝাবে, কোনো কিছুর ভেতরে গতিশীলতা বোঝাবে ইনটু দ্বারা। বাট একই সাথে এন্টারের সাথে ইনটু লেখা যাবে না, মনে রাখবেন। এন্টার মানেই হচ্ছে কোনো কিছুর ভেতরে গতিশীল থাকা, ফলে এন্টার লিখলে তারপরে ইনটু লিখবেন না। অন্য সব প্রিপোজিশনের পরে আপনি ইনটু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গতিশীলতা বোঝাবে। এছাড়া আমরা ওভার নিয়ে আরো কিছু জিনিস আছে, ওভারের ব্যবহার রয়েছে। ওভারের ব্যবহার থেকে কিন্তু প্রিলিমিনারিতে প্রশ্ন আসে, ওভারের এই ব্যবহারগুলো জেনে নেন। প্রথমত, উপরের বস্তুটা যদি নিচের বস্তুর উপর দিয়ে গতিশীল হয়, একটু ভালো করে দেখেন, খেয়াল করেন। উপরের বস্তুটা যদি নিচের বস্তুটার উপর দিয়ে গতিশীল হয়, এখানে আমরা অনেকগুলো ছবি দিয়েছি দেখেন। এই যে একটা ক্যাট মনে করেন, এই যে ছবিটা দেখছেন এটা একটা ওয়াল। এই ওয়ালের উপর দিয়ে মনে করেন একটা ক্যাট জাম্প করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাতে আমরা সবসময় ওভার ব্যবহার করি। অথবা একটা বস্তু অথবা একটা প্রাণী বা কিছু একটা নিচেরটার উপর দিয়ে গতিশীলতা বোঝাতেও আমরা ওভার ব্যবহার করি। প্রথম ছবিটার অ্যারোটা দেখেন, প্রথম ছবিটার অ্যারোটা বোঝাচ্ছে কোনো কিছু নিচেরটার উপর দিয়ে গতিশীল। কোনো কিছুর উপর দিয়ে গতিশীল হলে আমরা ওভার ব্যবহার করব। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝালেও আমরা কিন্তু ওভার ব্যবহার করব। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ্য, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, তো এখন ধরে নেওয়া যাক যমুনা নদীর উপর যমুনা ব্রিজ রয়েছে। এখন যমুনা ব্রিজ কিন্তু যমুনা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কভার করেছে। যমুনা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কভার করার কারণে যমুনা ব্রিজকে কিন্তু আমরা এক্ষেত্রে ওভার বলবো। অর্থাৎ দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার যমুনা। যমুনা নদীর উপরে একটা যমুনা ব্রিজ রয়েছে, যেটা যমুনা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কভার করেছে। ফলে একটা তাহলে কি দাঁড়ালো, ওভার কোথায় ব্যবহার করব? প্রথমত ওভার ব্যবহার করব কাভারেজ করা বোঝাতে।
উপরের বস্তুটা যদি নিচের বস্তুটাকে কাভারেজ করে তাহলে আমরা ওভার ব্যবহার করব। যেমন আমরা যখন বলি যে আমার মাথার উপর ছাদ রয়েছে অথবা আমার মাথার উপর একটা ছাতা রয়েছে, এরকম কাভারেজের ক্ষেত্রে আমরা সবসময় ওভার ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা ওভার ব্যবহার করব কখন? একটা আরেকটার উপর দিয়ে যখন গতিশীল হয়। একটা বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে গতিশীল হয় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। যেমন আ বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, একটা পাখি উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর, অথবা দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার যমুনা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কভার করা, অথবা অথবা উপরে দিয়ে গতিশীল হওয়া, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করছি। অনের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন, কারণ অন শব্দটা কিন্তু টাচিং দ্য সারফেস, সারফেস টাচ করে যখন আপনি কোনো কিছু করেন সেক্ষেত্রে কিন্তু অন ব্যবহার হয়। এছাড়া আমরা এতক্ষণ ধরে অনের আরো ব্যাপক ব্যবহারের কথা বলেছি, বাট টাচিং দ্য সারফেসের ক্ষেত্রে সবসময় কিন্তু অন ব্যবহার করতে হবে, এটা একটু মনে রাখবেন। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আনইনটেনশনালি আমরা অনেক কিছু করি, অথবা ধরেন এটাকে আমি একটু ব্যাখ্যা করি। ধরেন টেবিলের উপর আপনি বই রাখলেন, আচ্ছা টেবিলের উপর আপনি বই রেখেছেন, এখন টেবিলের উপর বইগুলো রাখার ক্ষেত্রে বইগুলো খুব এলোমেলো করে রাখা হয়েছে, ফলে টেবিলটা পুরোটা কভার হয়ে গিয়েছে। টেবিলটা পুরো কভার হয়ে গিয়েছে, তারপরেও আপনি কিন্তু এখন ওভার লিখতে পারবেন না। আপনাকে একটু আগে বলেছি যে ওভার ব্যবহার করবেন যখন কাভারেজ করা হয় সেই ক্ষেত্রে, বাট এখানে ওভার ব্যবহার করবেন না, কারণ টেবিল কভার করার জন্য কখনো বই রাখা হয় না। কিন্তু টেবিলের উপর যে টেবিল ক্লথটা দেওয়া হয়েছে, সেই টেবিল ক্লথটা নিশ্চিতভাবে নিঃসন্দেহে আমরা টেবিলটাকে কভার করার জন্য ব্যবহার করেছি, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। বা টাচিং দ্য সারফেস বোঝালে সেক্ষেত্রে অন, সেক্ষেত্রে আমরা কাভারেজের কোনো বিষয় আসবে না। একটা মেয়ে মাথায় হিজাব করবে কেন? একটাই কারণ, সে তার মাথাকে কভার করতে চায়, সে তার মাথাকে ঢেকে রাখতে চায়, ফলে সে তার মাথাকে ঢেকে রাখতে চায় বা কভার করতে চায়, একটা কাভারেজের ইস্যু রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। এখন আমার হাতের উপর যদি একটা মার্কার দেওয়া হয়, এই মার্কারটা আমার হাতের উপর আছে, আমি এখন অন ব্যবহার করব। মার্কারটা আমার হাতকে কভার করলেও কিন্তু আমি অন ব্যবহার করব, কারণ মার্কার হাতকে কভার করার জন্য তৈরি হয়নি। কিন্তু হাতের উপর যদি আমরা হ্যান্ড গ্লাভস পরি, এক্ষেত্রে আমি অবশ্যই ওভার বলবো, কারণ আমার হাতের উপর হ্যান্ড গ্লাভস দেয়াই হয়েছে, আমার এখানে কভারিং এর উদ্দেশ্য রয়েছে। দেয়ালে যখন আমরা একটা হোয়াইট বোর্ড লাগিয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে হোয়াইট বোর্ডের মধ্যে আমরা কিছু লিখতে চাই, এই ক্ষেত্রে আমরা অবশ্যই অন ব্যবহার করব, কারণ হোয়াইট বোর্ড কখনো দেয়ালকে কভার করার জন্য দেয়া হয়নি। বাট আমরা যখন ওয়ালের উপর পেইন্টিং করছি, ওয়ালের উপর আমরা যখন রং করছি, এই রংটা কিন্তু ওয়ালকে কভার করার জন্য দেয়া হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই ওভার ব্যবহার করব। আমরা দেখব কোথায় কভারেজের উদ্দেশ্য রয়েছে, কোথায় কভারেজের উদ্দেশ্য নেই। যেখানে কভারেজের উদ্দেশ্য আছে সেখানে ওভার লিখবো, আর যেখানে কভারেজের উদ্দেশ্য নেই সেখানে আমরা অবশ্যই অন ব্যবহার করব। এছাড়া আন্ডার এবং আন্ডারের বিষয়টা দেখেন, আন্ডার হচ্ছে কোনো কিছু নিচে থাকা, উপরেরটা নিচেরটাকে কভার করছে, এরকম অবস্থায় যদি আমরা নিচে বুঝাই, উপরেরটা নিচেরটাকে কভার করছে এরকম করে নিচে বুঝালে আন্ডার ব্যবহার করব। দুটো ছবি দেওয়া হয়েছে, ছবিগুলো দেখে আশা করি বুঝতে পারবেন। এই সারফেসটার নিচে একটা কিছু আছে, এর ক্ষেত্রে আমরা আন্ডার বলি, এবং এই ধরনের সারফেসের নিচে কিছু থাকলে সেক্ষেত্রেও আমরা আন্ডার বলি। উদাহরণ আছে, দেখেন দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হাউস, আমাদের বাড়ির উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এখানে পাখিটা গতিশীল, নিচেরটার উপর দিয়ে উপরেরটা গতিশীল, বিধায় আমরা ওভার লিখছি। I jumped over the wall into the garden, jumped over the wall, ওয়ালটা টপকিয়েছি, ওয়ালটা পার হয়ে আমি ইনটু দ্য গার্ডেন, গার্ডেনের ভিতরে প্রবেশ করছি, ফলে গার্ডেনের ভিতরে প্রবেশ করছি, এক্ষেত্রে আমি গতিশীল, দ্যাটস ওয়াই আমি এখানে ইনটু লিখছি। বাট জাম্পড ওভার দ্য ওয়াল, ওয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জাম্প করেছি, সেই জন্য আমি এখানে ওভার ব্যবহার করেছি। And C number দেখেন, some people say it is unlucky to walk under ladder, এই যে ল্যাডারের নিচে দিয়ে হেঁটে যাওয়া, কিছু মানুষ বলেন যে এটা একটা আনলাকি কাজ, এটা দুর্ভাগ্যজনক কাজ, বা এটা ভালো কাজ নয়। তো এরকম ক্ষেত্রে আমরা এখানে আন্ডার ব্যবহার করছি, অর্থাৎ আন্ডার শব্দটা হচ্ছে উপরেরটা নিচেরটাকে কভার করে রাখবে, সেই ক্ষেত্রে নিচে বোঝাবে, উপরেরটা নিচে যেটা আছে সেটা উপরেরটা দ্বারা কভার হয়েছে, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা সবসময় আন্ডার ব্যবহার করব। এছাড়া অনেক জন্য একটা ছবি দেওয়া হয়েছে, দেখেন টাচিং দ্য সারফেস, সারফেসকে টাচিং করে থাকলে সেক্ষেত্রে কিন্তু অন লিখতে হবে। সারফেসটা টাচ করে থাকলে সেক্ষেত্রে আমরা সবসময় অন ব্যবহার করব। যেমন দেখেন এখানে বক্সটার সাথে অ্যারো চিহ্নটা একেবারে টাচিং করে, সারফেসের সাথে একেবারে লেগে টাচ করে আছে, এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে, এরকম ক্ষেত্রে লেগে সারফেস টাচ করে থাকলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আর কোন সারফেস থেকে কেউ যদি দূরে চলে যায় সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু অফ ব্যবহার করব। ধরেন এই ধরনের যদি হয়, এই সারফেসটা ত্যাগ করে যদি সে এরকম দূরে যায়, অথবা এই সারফেসটা ত্যাগ করে এরকম দূরে যায়, সেরকম ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব, ও ডাবল এফ। আর সারফেস টাচিং করলে আমরা অন লিখব, অন ফুট,
অন দ্য টেবল, অন দ্য চেয়ার ইত্যাদি। আর অফ ব্যবহার করবো একটা থেকে আরেকটা দূরে যাওয়া বোঝাতে, একটা থেকে আরেকটা অনেক দূরে চলে যাওয়া বোঝাতে আমরা অফ ব্যবহার করি। এছাড়া আরো কিছু পিকচার এখানে দেওয়া আছে, সেগুলো একটু দ্রুত বলে দিচ্ছি। অ্যালং ব্যবহার করব কোনো কিছু বরাবর বোঝাতে, যেমন এটা যদি একটা রাস্তা হয় অথবা এটা যদি একটা নদী হয়, সেই রাস্তা অথবা নদী বরাবর এরকম যদি যাওয়া বোঝায় তাহলে আমরা অ্যালং লিখি। আর আমরা অ্যাক্রস ব্যবহার করি যখন এটা আড়াআড়ি পার হওয়া বোঝায়, অর্থাৎ একটা রাস্তা বা একটা নদী যখন আড়াআড়ি ভাবে পার হওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাক্রস ব্যবহার করব। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, এটার অর্থ হচ্ছে লোকটি রাস্তা বরাবর হাঁটছিলেন, অ্যালং দ্য রোড। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, এটার মানে হচ্ছে তিনি নদীটি আড়াআড়ি ভাবে পাড়ি দিয়েছেন বা পার হয়েছেন। উইল ইউ গো ফর আ ওয়াক অ্যালং দ্য রিভার, এটার মানে হচ্ছে নদী বরাবর চলে যাওয়া, নদী বরাবর পার হওয়া। সোজা কথা হচ্ছে রাস্তাটি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে হয়, আমি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে পায়ে হেঁটে যাই অথবা উত্তর থেকে দক্ষিণ দিকে হাঁটতে থাকি, এটাকে আমরা বলি অ্যালং। আর রাস্তাটি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে হয় আর আমি যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যাই, এটাকে আমরা বলি অ্যাক্রস। এছাড়া কোনো কিছুর ভিতরে দিয়ে যাওয়া, কোনো কিছুর ভিতরে দিয়ে ছবিগুলো দেখেন, কোনো কিছুর ভিতরে দিয়ে যাওয়া বোঝাচ্ছে এরকম, যদি কোনো কিছুর ভিতরে অথবা এরকম কোনো কিছুর ভিতরে দিয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করি, থ্রো। কোনো কিছুর ভিতরে দিয়ে যাওয়া, কোনো কিছুর ভিতরে দিয়ে এরকম যাওয়া বোঝালে আমরা থ্রো ব্যবহার করি, যেমন হি লুকড থ্রো দ্য উইন্ডো, জানালার ভেতর দিয়ে তাকানো। দ্য রোড গোজ থ্রো আ জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া। কোনো কিছুর ভেতর দিয়ে এরকম যাওয়া বোঝালে আমরা থ্রো লিখি। আর কোনো কিছুর চারিদিকে ঘোরা, ঘূর্ণায়মান কোনো কিছু বোঝাতে আমরা সেক্ষেত্রে রাউন্ড প্রিপোজিশনটা ব্যবহার করি। দ্য রোড গোজ রাউন্ড অর অ্যারাউন্ড দ্য ভিলেজ, রোডটি গ্রামের চারিদিকে রাউন্ড অথবা অ্যারাউন্ড করে বিস্তৃত রয়েছে। দ্য রোড গোজ রাউন্ড অর অ্যারাউন্ড দ্য ভিলেজ। এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন রাউন্ড মানে এভাবে ঘুরে আসা। ক্রিকেট খেলায় যেরকম বাউন্ডারি থাকে ওরকম বাউন্ডারিকে আমরা রাউন্ড বা অ্যারাউন্ড বলি। আর কোনো কিছুর ভেতরে, যেমন এই যে জঙ্গলের ভেতর দিয়ে, জানালার ভেতর দিয়ে, এরকম ক্ষেত্রে আমরা সবসময় থ্রো ব্যবহার করি। আপ এবং ডাউন নিয়ে কারো কারো সন্দেহ আছে। আপ এবং ডাউন দেখেন, যদি সারফেসটা এমন হয় অথবা এমন হয়, আর এই সারফেসটা ধরে যদি আমরা উপরের দিকে যেতে থাকি, সারফেস ধরে যদি আমরা উপরের দিকে যেতে থাকি তাহলে আমরা এটাকে বলি আপ, এইভাবে যাওয়া অথবা এইভাবে যাওয়া। আর সারফেস ধরে যদি আমরা কখনো নিচের দিকে নামি, এইভাবে নামি অথবা এইভাবে নামি, তাহলে এটাকে আমরা বলে থাকি ডাউন। আপ এবং ডাউন দুটোই গতিশীল অবস্থার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, একটা উপরের দিকে যাওয়া আর একটা নিচের দিকে যাওয়া। উপরের দিকে গতিশীল অবস্থায় উপরের দিকে যাওয়া বোঝাতে আপ হয়, আমি আবার বলছি, গতিশীল অবস্থায় উপরের দিকে যাওয়া বোঝাতে আপ হয়, যেমন এই সারফেস অথবা এই সারফেস। অন দি আদার হ্যান্ড গতিশীল অবস্থায় নিচের দিকে যাওয়া বোঝাতে যেমন এটা অথবা এটা। গতিশীল অবস্থায় নিচের দিকে যাওয়া বোঝালে ডাউন, গতিশীল অবস্থায় উপরের দিকে যাওয়া বোঝালে আপ। দুটো এক্সাম্পল এখানে আছে। উই ওয়াকড আপ দ্য হিল টু দ্য হাউস। আপ দ্য হিল, হিল মানে পাহাড়, পাহাড় বরাবর, পাহাড় বেয়ে উপরের দিকে যাওয়া, গতিশীল থাকা, এক্ষেত্রে আপ। আর ডাউনের ক্ষেত্রে বি কেয়ারফুল, ডোন্ট ফেল ডাউন দ্য স্টেয়ার্স, ডোন্ট ফেল ডাউন দ্য স্টেয়ার্স। ফেল ডাউন মানে গতিশীল অবস্থায় নিচের দিকে পড়া। আপ এবং ডাউনের ক্ষেত্রে আবারও বলছি, মনে রাখবেন, আপ মানে গতিশীল অবস্থায় উপরের দিকে যাওয়া এবং ডাউন মানে গতিশীল অবস্থায় নিচের দিকে নামা। এখানে আরো কিছু ছবি আছে, এখানে এ আছে, বি, সি, ডি। এটা দেখানো হয়েছে জাস্ট আপনাদের বিটুইন জিনিসটা একটু দেখানোর জন্য। বিটুইনের কথা মনে আছে কিনা? বিটুইন আমরা বলেছিলাম কোনো সংখ্যা দুইয়ের মাঝে কোনো কিছু অবস্থান করার ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। তার মানে ছবি দেখে যদি আমরা বুঝতে চাই বা বোঝানোর চেষ্টা করি তাহলে বি ব্যবহৃত হয়েছে, বি আছে কোথায়? বিটুইন এ এন্ড সি। বি ব্যবহৃত হয়েছে বিটুইন এ এন্ড সি, বি হচ্ছে এ এবং সি এর মধ্যে অবস্থিত। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের মোটামুটি আলোচনা, মোটামুটি আলাপ। শেষ করার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিব নিশ্চয়ই। শেষ করার আগে আমি ওভারঅল সবগুলো একটু দেখে দিব। তথা এগুলোর উত্তর বলেছি, এগুলো বলি। রোডের সাথে ইন হবে, অন হবে না অ্যাড হবে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে রোডের সাথে ইন হবে, অন হবে না অ্যাড হবে। এখন এটা পুরো সেন্টেন্সের সিকোয়েন্স অনুসারে দেখতে হবে। কোন কোন প্রিপোজিশন জানতে চেয়েছে? আচ্ছা, রোডের সাথে অন, অন, অ্যাট অথবা ইন, এটা স্পেসিফিক সিকোয়েন্স দিয়ে বুঝতে হবে। যেমন রোডের সাথে ইন, অন, অ্যাট কোনোটাই হবে না, বরং অ্যালং হবে। যদি আপনি রাস্তা বরাবর পাড়ি দিয়ে, মানে রাস্তা বরাবর পার হচ্ছেন এরকম বোঝান। অ্যাকচুয়াল সেন্টেন্সটা লিখতে পারলে এখানে বেটার হতো, বিকজ অফ এখানে এটা ফিক্সড নয় ইন, অন অথবা অ্যাট। তবে সাধারণত স্ট্রিট হলে আমরা অ্যাট লিখি, অ্যাট ডাউনিং স্ট্রিট অথবা
কি বলে গুলশান স্ট্রিট অথবা এরকম কোনো স্ট্রিট থাকলে সেক্ষেত্রে আমরা সাধারণত এট লিখি, বাট এরকম ক্ষেত্রে আমরা অ্যালং লিখতে পারি, অ্যাক্রস লিখতে পারি। সো এটা পুরো সেন্টেন্স থাকলে তারপরে ডিসাইড করতে হবে। ওভারের ব্যবহার আরেকটু বলতে হবে নাকি? ওভারের ব্যবহার আরেকটু বলতে হবে। আচ্ছা, ওভারের ব্যবহারটা এটা কি হলো? আচ্ছা, ওভারের ব্যবহারটা আরেকটু বলি। ওভারের যে বিষয়টা, স্টপ শেয়ারিং দিয়ে দিই, এটা এখন দরকার নেই। তারপরে কই আচ্ছা, ওভারের ব্যবহার আরেকটু বলি। ওভার হচ্ছে আপাতত নাই। ওভার হচ্ছে আমরা যখন উপরের বস্তুটা যখন নিচের বস্তুটাকে কাভার করে বা ঢেকে রাখে তখন আমরা ওভার ব্যবহার করি। আমি আবার বলছি, উপরের বস্তুটা নিচের বস্তুটাকে যখন কাভার করে তখন আমরা ওভার ব্যবহার করি। যেমন দেয়ার ইজ আ রুফ ওভার মাই হেড, আমার মাথার উপরে ছাদ রয়েছে, অথবা আমার মাথার উপরে একটা ছাতা রয়েছে, আমব্রেলা রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। এছাড়া ওভার শব্দটা আরো কিছু জায়গায় আমরা ব্যবহার করি, যেমন আমরা ওভার ব্যবহার করতে পারি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাতে, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, এরকম ক্ষেত্রে আমরা ওভার লিখতে পারি। অথবা আমরা ওভার লিখতে পারি যখন আমরা গতিশীলতা বোঝায়, একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে যখন গতিশীলতা বোঝায় তখন আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন আমেরিকান জঙ্গি বিমান বাংলাদেশের উপর দিয়ে যায় যদি এটা বলা হয়, অথবা যদি বলা হয় যে একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, একটা এরোপ্লেন আমার মাথার উপর দিয়ে চলে গেল, এরকম ক্ষেত্রে গতিশীলতা বোঝাতেও আমরা ওভার ব্যবহার করি। এছাড়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কাভারেজের ক্ষেত্রে আসি। অনেকে কাভারেজ বলতে একেবারে ছাতার যেরকম কাভারেজ, ওই কাভারেজকে বোঝান। সবসময় যে সেটা হবে তা নয়। নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে আমরা ওভার শব্দটা ব্যবহার করি। অ্যাবাবের ক্ষেত্রে, আচ্ছা অ্যাবাবের ক্ষেত্রে অনেকগুলো ডিফারেন্স রয়েছে। একজন প্রশ্ন করেছে, অ্যাবাবেরটা একটু বলবেন। অ্যাবাবের ক্ষেত্রে একটু বলি। অ্যাবাব শব্দটার ক্ষেত্রে I put the new batteries in the radio, কিন্তু into the radio হবে না কেন? এটা বলছি। আচ্ছা, অ্যাবাবের ক্ষেত্রে অনেকগুলো কি বলে উদাহরণ রয়েছে। একটা বিশেষ উদাহরণ হচ্ছে অ্যাবাবের ক্ষেত্রে আমরা যখন দূরত্ব অনেক বেশি হয়, উপরের বস্তুটা নিচের বস্তুটা থেকে যখন দূরত্ব অনেক বেশি হয় এবং দূরত্বটা যখন স্থিতিশীল পর্যায়ে থাকে তখন আমরা অ্যাবাব ব্যবহার করি। অ্যাবাবের অনেকগুলো ব্যবহার রয়েছে, অনেকগুলো ব্যবহারের মধ্যে এটা একটা ব্যবহার। অ্যাবাবের ক্ষেত্রে দূরত্ব অনেকগুলোর মধ্যে একটা বিশেষ ব্যবহার হচ্ছে যখন দূরত্ব অনেক বেশি হয় এবং দূরত্বটা যখন স্থিতিশীল পর্যায়ে থাকে তখন আমরা অ্যাবাব ব্যবহার করি। যেমন ধরে নেওয়া যাক যে আমাদের মাথার উপর আকাশ আছে, মাথার উপরে আকাশ অনেক দূরে রয়েছে এবং এটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যাবাব ব্যবহার করছি। আচ্ছা, ডিটারমিনার প্লাস ট্রান্সপোর্টটাও একটু বললে ভালো হয়। সাধারণত ডিটারমিনার আগে আমরা বাই ব্যবহার করি, ডিটারমিনারের আগে আমরা সাধারণত বাই ব্যবহার করি, বাট যদি সাধারণত আমরা ট্রান্সপোর্টের আগে বাই ব্যবহার করি, বা ট্রান্সপোর্টের আগে যদি কোনো ডিটারমিনার থাকে সেক্ষেত্রে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইন এবং অন দুটাই ব্যবহার করা যায়। তবে ইনের ক্ষেত্রে এটা খুবই স্পেসিফিক, কার, লরি, তারপরে অ্যাম্বুলেন্স, এরকম ক্ষেত্রে আমরা ডিটারমিনার থাকলে ইন ব্যবহার করব, জেনারেলি আমরা বাই ব্যবহার করব, আর অন্যান্য ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন ট্রেন একটা যানবাহন, আমরা বলছি বাই ট্রেন, বা ট্রেনের আগে যখন ডিটারমিনার দিচ্ছি এ ট্রেন, দা ট্রেন, হিজ ট্রেন, হার ট্রেন, এই টাইপের কিছু বলছি, তখন আমরা ব্যবহার করছি অন হিজ ট্রেন, অন এ ট্রেন অথবা অন দা ট্রেন। যখন আমরা বলছি যে কারের কথা বলছি, তখন কারের আগে যখন আমরা ডিটারমিনার লিখছি তখন আমরা ইন এ কার অথবা ইন দা কার বলবো। এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি এবং আমি আরেকবার সামারাইজ করলে আশা করি এগুলো পেয়ে যাবেন। তারপরে ইন দা প্লট সম্পর্কে একটু বলবেন। ইন দা প্লট সম্পর্কে আমরা অলরেডি বলেছি এবং বলেছি যে এটা মহিউদ্দিন এন্ড কাসেমের অন দা 6 জুলাই লিখতে হবে, অন 6 জুলাই না। আচ্ছা, এটা বলে দিচ্ছি, প্রকাশেরগুলো বলেছি শুধু। অপের ব্যবহার দেখিয়েছি মাত্র। আচ্ছা, আমি যেগুলো বলিনি সেগুলো একটু ফোকাস করার চেষ্টা করবো। আচ্ছা,
কেউ কেউ বলেছে ফার্স্ট স্লাইড अगेन দেখাতে হবে। আচ্ছা, আমি সবগুলো আবার সামারাইজ করলে আসলে পেয়ে যাবেন। ইনটু এর ব্যবহার অলরেডি দেখালাম। ইনটু সম্পর্কে আরেকবার বলি, ইনটুটা ব্যবহার করার সময় সবসময় সচেতন থাকবেন। আচ্ছা, এখানে কিছু কথা বলা জরুরি। ইনটু মানে কিন্তু কাম ইনটু, অর্থাৎ ইনটু শব্দটা মানে কোথাও গতিশীল অবস্থায় থাকা, কোথাও কোনো কিছুর ভেতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝালে আমরা ইনটু লিখি। ফলে এন্টার ভার্বটার পরে আপনারা ইনটু লিখবেন না, জেনারেলি কাম ইনটু, গো ইনটু, এই টাইপের কথাগুলো লিখবেন। অর্থাৎ এন্টার শব্দটা ব্যবহার করতে হবে যখন আমরা কোনো কিছুর ভেতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝাই, সেক্ষেত্রে এন্টার লিখি। ফার্স্ট স্লাইডটা अगेन দেখাতে হবে, আমরা দেখাবো। অফের ব্যবহার আমরা অলরেডি মাত্র দেখিয়েছি। অফের ব্যবহার, অফটা হচ্ছে অনের ঠিক বিপরীত। অনটা স্যার বাসায় যে ভাবিকে পড়া জিজ্ঞেস করবেন, না পারলে কি হবে যদি চলে গেছে। আচ্ছা হ্যাঁ, বাসায় গিয়ে ভাবিকে জিজ্ঞেস করবো নিশ্চয়ই। প্রিপারেশন ওয়ার্ড ফাইলটা গ্রুপে দিলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া হবে। বিটুইন এন্ড অ্যামাং, আচ্ছা বিটুইন এন্ড অ্যামাং অলরেডি আমরা বলেছি। দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং। অনেকের মধ্যেও আমরা বিটুইন ব্যবহার করব যদি পারস্পরিক সম্পর্ক, কানেকশন, রিলেশনশিপ অথবা শেয়ারিং এই টাইপের কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রেও এটা ব্যবহার করব। আচ্ছা, আমি স্লাইডটা একটু নিয়ে আসতে হবে। আমি এখানে বেশিরভাগ প্রশ্নই স্লাইডের মধ্যে আছে, স্লাইডটা নিয়েই বলা হয়েছে। আচ্ছা, অন 6 জুলাই অথবা অন দ্য 6 জুলাই, মনে রাখবো অন 6 জুলাই এবং অন দ্য 6 জুলাই দুটোই কারেক্ট, বাট প্রিফারেবল হচ্ছে অন দ্য 6 জুলাই লেখা। অন 6 জুলাই এবং অন দ্য 6 জুলাই দুটোর মধ্যে অন দ্য 6 জুলাই লেখাটা হচ্ছে প্রিফারেবল। আচ্ছা, আমি একটু স্লাইডে হোয়াট ইজ দ্য অ্যাডভার্বিয়াল পার্টিকেল, কি জানি এটা চলে যায় কেন ভাই, মানে দেখার আগে চলে যায় কেন? হোয়াট ইজ দ্য অ্যাডভার্বিয়াল পার্টিসিপল। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব পার্টিসিপল, এটা আমাদের আরেকজন স্যার জেরান্ড পার্টিসিপলের ক্লাস নিবেন, সেখানে নিশ্চয়ই ক্লিয়ার হবেন এটা। সেটা আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু ওই স্যার পড়াবেন সেটা, সেখানে আপনি ক্লিয়ার হবেন। ডায়ের প্রিপোজিশন নিয়ে একটু বলেন। ডায়ের প্রিপোজিশন তো আসলে অনেকগুলো, দু একটা সংক্ষেপে আপনাদেরকে বলি। ওভার ইটিং, ওভার ওয়ার্ক, যে কোনো কিছু অতিরিক্ত করা থেকে যদি কারো মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডায়ের পরে ফ্রম ব্যবহার করি। দেশের জন্য অথবা অজানা কোনো কারণে মারা গেলে আমরা সেক্ষেত্রে ডায়ের পরে ফ্রম ব্যবহার করি, ডায়ের পরে আমরা ফর ব্যবহার করি। যদি কখনো কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা ডায়ের পরে অফ লিখি, রোগে মারা গেলে। বাট মহামারী জনিত কোনো কিছু লিখলে, মহামারী জনিত কোনো কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু ডায়ের পরে বাই ব্যবহৃত হয়। এটা বলা হয়েছে কমন মিস্টেকস ইন ইংলিশের মধ্যে। বাট ডাইড বাই কোভিড-19 হওয়া উচিত, বিকজ অফ এটা একটা মহামারী। বাট পত্রিকার লেখাগুলোর মধ্যে দেখবেন যে ডাইডের পরে ফ্রম অথবা অন্য কোনো প্রিপোজিশনও অনেক সময় ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে পত্রিকার লেখাগুলো কিন্তু 100% ফর্মাল নয়। ওনারা একেবারে 100% গ্রামার, অনেক সময় আমি বলছি না যে সব লাইনে গ্রামার মানা হয়, এটা নয়, বাট কখনো কখনো টু সাম এক্সটেন্ট আমরা পত্রিকায় 100% প্রফেশনাল রাইটিং, 100% একাডেমিক রাইটিংটা করা হয় না। ফলে এটা মনে রাখবেন যে মহামারী, প্লেগ, কলেরা এই টাইপের কোনো মহামারীতে কারো মৃত্যু হলে সেক্ষেত্রে ডায়ের পরে বাই ব্যবহার করতে হয়। এছাড়া ভায়োলেন্সে মারা গেলে ডাই বাই, তাছাড়া তরবারিতে মারা গেলেও ডাই বাই, পভার্টিতে মারা গেলে ডাই ইন। এছাড়া আপনি যদি স্টেইকে মারা যান, হাঙ্গার করে মারা যান, আপনি যদি কি বলা যায়, মানে অনশন করে মারা যান, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ডাই অ্যাট। আর যে প্রশ্নগুলো মাঝে মাঝে আসছে, স্যার এখন মাহফুজুর রহমান স্যারের গান শুনেন না? আচ্ছা, মাহফুজুর রহমানের গান তো মাঝে মাঝে শুনি। সেটা হচ্ছে মাহফুজুর রহমান ওয়ান অফ মাই বেস্ট সিঙ্গার্স ইন মাই লাইফ। দুটা কারণে। প্রথম কারণ হচ্ছে তিনি এই বয়সেও গাইছেন, গাওয়ার যে ওনার যে অধ্যবসায় সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের উচিত অনুপ্রাণিত হওয়া, সমালোচনা না করে অনুপ্রাণিত হওয়া উচিত। বিকজ আমি আপনি কজন সমালোচনা নিতে পারি, আমি আপনি হলে দু একজন সমালোচনা করলে বন্ধ করে দিব, কিন্তু মাহফুজুর রহমান একমাত্র ব্যক্তি আমার মনে হয় যিনি এখনো পর্যন্ত এত সমালোচনার পরেও গেয়ে চলেছেন। সেজন্য মাহফুজুর রহমান ক্যান বি অ্যান আইডল আমাদের জন্য, আমাদের অনেকের জন্য তিনি আইডল হতে পারেন, বিশেষ করে আমরা যারা মানে বুড়ো বৃদ্ধ বয়সেও গান গাইছেন। সো এটা আমাদের জন্য অনেকের কাছে কি বলে মডেল হতে পারে। সো মাহফুজুর রহমান গান আপনারা শুনবেন, আমিও শুনি। ওই যে একটা গান আছে না ওনার, কি জানি, এই নিয়ে বের হলো,
ঘুমাতে পারি না সারা রাত ধরে একটা গান রয়েছে, এই গানটা শুনবেন। আমি এটা গাই মাঝে মাঝে, যখন আমার ওয়াইফ তার বাপের বাড়ি বেড়াতে যায় তখন আমি এই গানটা শুনি এবং গাই, এবং আমি আমার ওয়াইফকে এটা উৎসর্গ করেছি। আপনাদের শোনা উচিত, আপনাদেরও উচিত। আপনারা যাকে পছন্দ টছন্দ করেন উৎসর্গ করবেন, ট্যাগ দিবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করে ট্যাগ দিবেন। বিষ খায় মারা গেলে পয়জন, পয়জনের ক্ষেত্রে বাই, পয়জনের ক্ষেত্রে বাই, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ইন এবং বাই দুইটাই আছে, দুইটা বইতে দুইটাই দেখেছি। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ইন এবং বাই, তবে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মানে দুইটার মধ্যে বাই লেখাটা প্রিফারেবল হবে বলে মনে করছি। আচ্ছা, স্লাইডটা একটু এনে দেন, আমি স্লাইডটা আরেকবার একটু সামারাইজ করব। শেয়ার স্ক্রিন দিলেই হবে। স্লাইড না শেয়ার আসে না। আমি শেষবারের মতো সামারাইজ করছি। আপনাদের অনেকেরই প্রশ্ন যেগুলো আমি দেখতে পেয়েছি, সেই প্রশ্নের অনেক প্রশ্নই আসলে আলাপ করেছে। যেমন একজনের প্রশ্ন করেছেন, স্যার কনসার্নের বিষয়টা ক্লিয়ার না। অনেকে বলেছেন কনসার্নের বিষয়টা ক্লিয়ার না। আমি আবার দেখাচ্ছি, দেখেন কনসার্নের পরে ফ্লট থাকলে আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করছি, আর ইনভলভনেস বোঝালে, ইনভলভনেস জড়িত থাকা বোঝালে সেক্ষেত্রে কনসার্নের পরে আমরা ইন ব্যবহার করছি। দুইটা কারণে কনসার্নের পরে ইন লিখবো, একটা হচ্ছে প্লট থাকলে ইন, আর একটা হচ্ছে ইনভলভনেস থাকলে ইন। কনসার্নের পরে অ্যাট অথবা অ্যাবাউট কখন লিখবো? যখন আমরা অরিড থাকা বুঝবো। এবং কনসার্নের পরে আমরা ফর লিখবো কোথায়? অ্যাংশাস ফর ওয়েলফেয়ার, কোনো কিছুর জন্য আমরা অ্যাংশাস থাকলে সেক্ষেত্রে আমরা কনসার্নের পরে ফর লিখবো। এবং আগেই বলেছি এই প্রশ্নটা গুলো অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন এন্ড কাসিমের বই থেকে 38তম প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু প্রশ্নটি এসেছে। প্রশ্নটা ছিল 8 men are concerned in the plot, কিন্তু মহিউদ্দিন এন্ড কাসিমের বইতে এখানে ছিল 5 men। তাহলে প্লটের ক্ষেত্রে মনে রাখবেন, প্লটের ক্ষেত্রে কনসার্নের পরে আমরা ইন ব্যবহার করব, অথবা ইনভলভনেস বোঝালে গেট ইনভলভড, একজন আরেকজনের সাথে ইনভলভ থাকা বোঝাতেও আমরা কনসার্নের পরে ইন ব্যবহার করব। আর কনসার্নের পরে অ্যাট অথবা অ্যাবাউট ব্যবহার করব যখন আমরা অরিড থাকা বোঝাবো। যানবাহন নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি দেখিয়েছি, তারপরও শেষবারের মতো দেখাচ্ছি যে সাধারণভাবে যানবাহনের আগে বাই লিখবেন, আর ডিটারমিনার থাকলে বাইয়ের পরিবর্তে ইন অথবা অন লিখবেন। এই যে শব্দগুলো এয়ার, বাইসাইকেল, বাইক, বোট, বাস, কার, কোচ, ফেরি, এই শব্দগুলোর আগে বাই, কিন্তু তাদের আগে যখন ডিটারমিনার আছে কার, হেলিকপ্টার, ট্যাক্সি, ভ্যান, লরি, এগুলোর আগে ইন। কিন্তু অন্য যে যানবাহনগুলো রয়েছে তাদের আগে ডিটারমিনার থাকলে অন। যেমন বাইসাইকেলের আগে ডিটারমিনার থাকলে অন, বাইকের আগে ডিটারমিনার থাকলে অন, বোটের আগে ডিটারমিনার থাকলে অন। এই স্লাইডটা আপনারা যখন পাবেন তখন আমার মনে হয় আপনাদের যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্নই আপনারা সমাধান করতে পারবেন। এছাড়া আমরা যেগুলো দেখিয়েছিলাম, বিশেষ করে ক্রেডিটের পরে টু, ক্রেডিটের পরে টু লিখবো যখন অ্যাকাউন্ট অথবা কোম্পানি থাকে, ক্রেডিটের পরে উইথ লিখবো যখন মানি অথবা সামথিং থাকে, মানি জাতীয় কিছু থাকে। ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা 5000, আর ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। এন্ট্রাস্টেড এর পরে আমরা টু ব্যবহার করি যদি সামবডি থাকে, আবার এন্ট্রাস্টেড এর পরে উইথ লিখি আমরা যখন সামথিং থাকে। আচ্ছা, বিটুইন নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। বিটুইন শব্দটা আবারও দেখেন, সাধারণত দুইয়ের মধ্যে বিটুইন লিখবো আমরা, দুইজনের মধ্যে সাধারণভাবে বিটুইন, আর অনেকের মধ্যে যখন আমরা বোঝাবো তখন আমরা অ্যামাং লিখবো সাধারণত। এখন অনেকের মধ্যেও আমরা অ্যামাং না লিখে বিটুইন লিখবো যদি এখানে কানেকশন, রিলেশনশিপ, শেয়ারিং অথবা সভরেনিটি অর্থাৎ সার্বভৌমত্ব বোঝায়, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। এছাড়া একজন প্রশ্ন করেছেন ইন দ্য এন্ড এবং এট দ্য এন্ড নিয়ে, সেটা একটু দেখায়। আচ্ছা, ফোনের এটা একটু দেখে নেন। ফোনের আগে ডিটারমিনার থাকলে ওভার, ফোনের আগে ডিটারমিনার না থাকলে বাই। একই কথা প্রযোজ্য টেলিফোনের জন্য। টেলিফোন এবং ফোন উভয়ের ক্ষেত্রেই ডিটারমিনার থাকলে ওভার, ডিটারমিনার না থাকলে বাই, যেটা অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখানো হয়েছে। এবং এখানে অক্সফোর্ড ডিকশনারি ছবি রয়েছে। দে লাইক টু ডু বিজনেস বাই ফোন অথবা ওভার দ্য ফোন। ফোনের আগে ডিটারমিনার থাকলে ওভার, ডিটারমিনার না থাকলে বাই। এছাড়া এখানে অনেকগুলো এক্সপ্রেশন দেখানো হয়েছে। এক্সপ্রেশন গুলো সবাই মুখস্থ করবেন, তাহলে আপনাদের প্রত্যেকেরই কম বেশি প্রশ্নের উত্তরগুলো চলে আসবে এক্সপ্রেশন গুলো যদি পড়েন। এবং এটা যেহেতু আগামীকাল আপনারা গ্রুপে পিডিএফ আকারে পাবেন, আগামীকাল গ্রুপে পিডিএফ আকারে যেহেতু পাবেন, পেজে আপনাদের পেজে আমাদের যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে আপনারা পাবেন। সুতরাং আশা করি সমস্যা হবে না। এগুলো মুখস্থ করে নেবেন। এগুলা কমনলি ইউজড ফ্রেজেস, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর সাথে এই প্রিপোজিশনগুলো ফিক্সড। ইন দিয়ে দেওয়া হয়েছে, অ্যাট দিয়ে দেওয়া হয়েছে এবং অন দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আমরা বলেছি কিছু ওয়ার্ড আছে তাদের পরে সবসময় প্রিপোজিশন ফ্রম হয়, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এবং কিছু ওয়ার্ড রয়েছে তাদের পরে আমরা সবসময় প্রিপোজিশন উইথ ব্যবহার করি। ইন টাইম মানে কিছু সময়ের একটু আগে, আর অন টাইম মানে সঠিক সময়। জাস্ট টাইম বোঝাতে অন টাইম, জাস্ট টাইমের একটু আগে বোঝালে আমরা সেক্ষেত্রে ইন টাইম লিখি। মাসের আগে ইন লিখি, গ্রীষ্মের আগে কি বলে ঋতুর আগে ইন লিখি, সালের আগে ইন লিখি, কিন্তু ঘড়ির সময়ের আগে অ্যাট লিখি, দিনের আগে অন লিখি, অন 6 জুলাই ফ্রাইডে ইত্যাদি, নাইট, ডন, ডাস্ক এগুলোর আগে অ্যাট লিখি, ক্রিসমাসের আগে অ্যাট লিখি। বাট ক্রিসমাস ডে যখন থাকবে তখন মনে রাখবেন ক্রিসমাস শব্দটার সাথে ডে যুক্ত হলে তখন আমরা আবার অন ব্যবহার করি। এট দ্য উইকেন্ড এবং অন দ্য উইকেন্ড দুটাই কিন্তু কারেক্ট। এট দ্য উইকেন্ড হয় ব্রিটিশ ইংলিশে এবং অন দ্য উইকেন্ড হয় আমেরিকান ইংলিশে। বাট এট দ্য উইকেন্ড এবং অন দ্য উইকেন্ড দুটাই যখন আমাদের প্রশ্ন হয়, পরীক্ষায় আসবে, আমরা এই দুটার মধ্যে সবসময় এট দ্য উইকেন্ড ব্যবহার করব। এছাড়া বলেছি আমরা কখনোই প্রিপোজিশন ব্যবহার করব না রঙের নামের আগে, বা রং দ্বারা কখনো পোশাক আশাক জামা কাপড় বোঝায়, তাহলে রঙের আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। এছাড়া আরেকটা কথা বলেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল গুলো সবসময় অ্যাডজেক্টিভ হয় তা নয়, কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল গুলো প্রিপোজিশনও হতে পারে। এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো প্রিপোজিশন এবং একই সাথে তারা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে, ফলে এই শব্দগুলোকে আমরা প্রিপোজিশন একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এবং একই সাথে আমরা মনে রাখবো প্রেজেন্ট পার্টিসিপল গুলো সবসময় যে অ্যাডজেক্টিভ হবে তা নয়। আমার মনে হয় যথেষ্ট হয়েছে, সবগুলোর উত্তরও করেছি। আচ্ছা, শেষ মুহূর্তে যেটা বলার, ক্লাস প্রায় শেষ, আমি আপনারা পিডিএফটা পেলে আমার মনে হয় অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি অলরেডি। আপনারা আরো এক দুইবার যদি কথাগুলো শুনেন তাহলে পেয়ে যাবেন, এবং পিডিএফ গুলো পেলে আশা করি আর সমস্যা হবে না। যেটা বলছি সেটা হচ্ছে অবশ্যই প্রিপোজিশনে থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং প্রিপোজিশনে ভালো করতে হবে। প্রিপোজিশনে ভালো করার জন্য অবশ্যই যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাদের আগের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা দরকার, বিশেষ করে আধুনিক বিসিএস গুলো 35 থেকে 40 পর্যন্ত। তো আধুনিক বিসিএস গুলোতে 35 থেকে 40 পর্যন্ত যে প্রিপোজিশন গুলো এসেছে সেগুলো অলরেডি আমি ডিসকাস করেছি। সেখানে বিটুইন অ্যামং থেকে প্রশ্ন হয়েছে, সেখানে প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব সেই জায়গা থেকে প্রশ্ন হয়েছে। ফলে প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন কখন প্রিপোজিশন হয়, প্রিপোজিশন কখন প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়, সেই আলাপটাও কিন্তু খুব জরুরি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, 38 এ প্রশ্ন হয়েছে দ্য সান ওয়েন্ট ডাউন, আপনাদেরকে দেখিয়েছি। এছাড়া 40 এ প্রশ্ন হয়েছে নিচের কোন সেন্টেন্সে পাস্ট শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞাটা জানা জরুরি, খুবই জরুরি। আমি শেষবারের মতো সংজ্ঞাটা আবারও বলছি, প্রিপোজিশন মাস্ট বি ইউজড বিফোর নাউন এন্ড প্রোনাউন, এবং এটা অন্যান্য পার্সিভিটির সাথে একটা সম্পর্ক স্থাপন করবে। ফলে প্রিপোজিশনের প্রিপারেশন নেওয়ার সময় আপনাদের অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই ইউ শুড টেক ইনটু অ্যাকাউন্ট, মাথায় অবশ্যই নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো প্রিপোজিশন না, নট অনলি প্রিপোজিশন বাট অলসো হোল যে প্রিপারেশন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নেওয়ার সময় আপনাদের অবশ্যই বেসিক বইগুলো পড়া উচিত, যে কোনো একটা বেসিক বই। এখানে আজকের ক্লাসে আমি যা যা পড়িয়েছি সেগুলো, যা যা বলেছি সবগুলো যে জায়গাগুলো থেকে অ্যাকনোলেজমেন্ট দিয়েছি, অ্যাকনোলেজমেন্টের যে কোনো একটা বই আপনারা পড়তে পারেন ফর ইউর রেফারেন্সিয়াল বই হিসেবে। অর্থাৎ বাজারে অনেকগুলো বই আছে, কোন বইতে এক এক ইনফরমেশন থাকলে আমরা অনেক সময় বিভ্রান্ত হই। ওই বিভ্রান্তিটা এড়ানোর জন্য আমাদের অবশ্যই একটা রেফারেন্সিয়াল বই পড়া উচিত, যে কোনো একটা এখানে আছে। বিশেষ করে হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, রেনান মার্টিন, ভালো বই, এটা নিতে পারেন। পাশাপাশি আপনারা একটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, এই জন্য যে পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসে সেই জন্য। তো সেই জন্য যে কোনো একটা এমসিকিউ নেবেন, প্লাস একটা রেফারেন্সিয়াল যে বইগুলো আছে সেই বইগুলো যে কোনো একটা কালেক্ট করবেন। এছাড়া কনফিডেন্সের যে বই রয়েছে, ইংলিশের রাইটিং এর যে ইংলিশ নিয়ে যে বইগুলো রয়েছে তাদের মধ্যে আপনাদের প্রিলিমিনারির জন্য বেসিক ইংলিশ গ্রামার বইটা রেনান মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন অংশের মোটামুটি 50 বা 60% সেখানে দেয়া হয়েছে। ফলে আপনারা সেই জায়গাগুলো সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তবে এখন তো মার্কেটে বইটা বোধহয় নাই।